Assalamu alaikum and very good evening once again. We'd like to start today's session. আমরা গত ক্লাসে নিশ্চয়ই আপনাদের মনে আছে আমি চেষ্টা করেছিলাম যে ব্যালেন্স শিটের হচ্ছে যে আপনার যে পার্টটা অর্থাৎ ব্যালেন্স শিটে আমি আমাদের যে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন থেকে আমি গত ক্লাসে আপনাদেরকে কিন্তু দেখিয়েছিলাম যে কিভাবে IAS-16, IAS-38, IAS-36 কাজ করে, IAS-38 কিভাবে কাজ করে, IFRS-16 কি বলছে, ডেফার্ড ট্যাক্সের বিষয়ে বলেছি এবং সেটা একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিয়েছি। সো আমার এখানে আপনি একটু বলেন তো কেউ একজন আনমিউটেড হয়ে যে আমি যখন এক্সেল ফাইলটা খুলছি তখন কি এক্সেল দেখা যাচ্ছে, আবার যখন এই পিডিএফ দেখাচ্ছি এই পিডিএফ দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? জি স্যার, হ্যালো, দেখা যাচ্ছে স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। না, আমার সাউন্ডটা মিউট করা ছিল। তাহলে আমরা কন্টিনিউ করি। ইফ ইউ মানে পারমিট, আই ওয়ান্ট টু স্টার্ট টুডে সেশন। আমরা ব্যালেন্স শিটের যে লাস্ট দিনে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, এগুলো খুব কমন। তারপর একটু কুইকলি বলে রাখি, যে কোনো সময় স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন অথবা ব্যালেন্স শিট হয় একটা পার্টিকুলার ডেটে, অর্থাৎ ডেট না, ইভেন ঘন্টার হতে পারে। আমি এখন বলতে পারি যে এই যে কোম্পানিটা ম্যারিকো বাংলাদেশের হচ্ছে যে আজকে এখন ডেট হচ্ছে 8টা 10 PM, সেকেন্ড অফ এপ্রিল, 2 ফেব্রুয়ারি 2024। যদিও আজকের যে ডেটটা তার ভিতরে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা হচ্ছে 4 আছে, 7টা 2 আছে। আপনারা খেয়াল করছেন কিনা? তো এই 4কে ভাগ করলে 2 হয়, 0 জায়গায় 2 দিলে অল নাম্বারস আর 2। আমি নাম্বার নিয়ে খুব খেলার পছন্দ করি, আই লাইক দ্য নাম্বারস। সো আজকের ডেটের ভিতরে 0 জায়গায় যদি লাস্টের 24-এর 4কে ভাগ করেন তাহলে আজকে সবগুলো 2 আছে। তো থ্যাংক ইউ, এটা ইরেলেভেন্টলি বললাম। সো পার্টিকুলারলি একটা টাইমের ব্যালেন্স শিট হয়, এটা হচ্ছে মনে রাখতে হবে যে ব্যালেন্স শিট বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন ইজ পার্টিকুলার ডেট অর টাইম, এটা। আর যখনই ইনকাম স্টেটমেন্ট হয়, যেটাকে আমরা এখনকার পোশাকি নাম দেই হচ্ছে স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম। এখানে একটু বলে রাখি, ইন্স্যুরেন্সের যে অ্যাকাউন্টস করে, ইন্স্যুরেন্সের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করে, ইন্স্যুরেন্স আইন অনুযায়ী স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস আছে। এইটা হচ্ছে যে লোকাল লতে ফরম্যাট যেটা দেওয়া আছে, ইন্স্যুরেন্সের লর ভিতরে আমি রিসেন্টলি দেখিনি চেঞ্জ করেছে কিনা, আমরা বিভিন্ন সময় কথা বলেছি যে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রফিট অল লস হবে, অর্থাৎ প্রফিট অথবা লস হবে। প্রফিট অ্যান্ড লস মানে দুইটা একবারে একবারে এক্সিস্ট করতে পারে না। যাই হোক, এইটা হয় একটা পিরিয়ডে, যেমন এখানে বলা আছে ফর দ্য ইয়ার এন্ডেড 31 মার্চ 2022। সো এখানে কিন্তু বলা আছে যে 2022 সালের মার্চের 31 তারিখে সমাপ্ত বছর। তাহলে কোন বছর? এই যে বছর 31 মার্চ থেকে 1st অফ এপ্রিল 2021 থেকে 31 মার্চ 2022। সো একটা বছর, একটা মাস, একটা 3 মাস, 6 মাস, ইভেন একটা উইকের হতে পারে। আর এটা হচ্ছে পার্টিকুলারলি একটা টাইমের হয় হচ্ছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন অথবা হচ্ছে ইয়ে। তো আমরা এটা দেখলাম। এরপরে বলেছিলাম যে এইখানে শেয়ার ক্যাপিটালের যে ইস্যুগুলো, এই ইস্যুগুলো আসলে কোনো পার্টিকুলার IFRS এর দরকার নেই, বাট আপনারা নিশ্চয়ই জানেন এনটিটি কনসেপ্ট অনুযায়ী একটা অর্গানাইজেশন এবং ওনার আর সেপারেট লিগাল এন্টিটি। সো এখানে শেয়ার ক্যাপিটাল এবং শেয়ার প্রিমিয়াম এবং রিটেন আর্নিংস, এটার ওনার হচ্ছে স্টেক হোল্ডার, শেয়ার হোল্ডার অফ দিস অর্গানাইজেশন। সো শেয়ার হোল্ডাররা ইজ বেসিকলি এ সেপারেট লিগাল পার্সোনাল অথবা একজন সেপারেট এন্টিটি, আর অর্গানাইজেশন ইটসেলফ এ সেপারেট এন্টিটি। সো আমি আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন, এই পয়েন্টটা। সো নাও আমি এখানে আপনার এমপ্লয়ি বেনিফিট অব্লিগেশন, কেউ একজন বলতে পারেন যে এইটা কোন IFRS এ বলা আছে? এটা বলতে পারবেন কেউ? 90 স্যার, আইএস 90। হ্যাঁ, IAS-19 এর একটা আলাদা ভিডিও আমি পোস্ট করব। হ্যাঁ, IAS-19, এটা ঠিকই বলেছেন। IAS-19 এবং IAS-19 এখন এখানে এই ক্লাসের যে সংখ্যা তার ভিতর আলাদাভাবে বলা সম্ভব নয়, সেই কারণে এই এমপ্লয়ি বেনিফিটের একটা IAS আমার ক্লাস নেওয়া আছে। সো আই উইল গিভ ইউ ইন দিস ইয়োর গ্রুপ, আপনার গ্রুপে এটা আমি দিয়ে দিব, ঠিক আছে ইনশাল্লাহ। লিজ লাইবিলিটি, ওই লিজ যেটা IFRS-16 আমরা জানি। আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল করবেন যে
আপনাদেরকে একটু বলে রাখি যেটা প্রসঙ্গটা রিপোর্ট, যেহেতু আমরা রিপোর্টিং করছি এবং আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করছি, খেয়াল করবেন যে অনেক সময় এই লায়াবিলিটির ক্ষেত্রে এবং অ্যাসেটের ক্ষেত্রে একই জিনিস শর্ট টার্ম অ্যাসেটও থাকতে পারে, লং টার্ম বা নন কারেন্ট অ্যাসেটও থাকতে পারে। সিমিলারলি একটা লাইবিলিটি শর্ট টার্ম লাইবিলিটির ভিতর থাকতে পারে, অর্থাৎ যেটাকে আমরা বলি কারেন্ট লাইবিলিটি। এই যে এইটা হচ্ছে উপরেরটা হচ্ছে ইকুইটি, এই ইকুইটির পার্ট তিনটা: শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম এবং রিটেন আর্নিংস। হ্যাঁ, এখানে আরো জিনিস থাকতে পারে, বিভিন্ন রিজার্ভ থাকতে পারে। ইভেন আপনার হচ্ছে যে আমরা যখন IAS-16 অনুযায়ী রিভ্যালুয়েশন করি অ্যাসেট অনুযায়ী, অ্যাসেট গুলো সেই অ্যাসেটের রিভ্যালুয়েশন রিজার্ভও এখানে থাকবে। এখন দেখেন এরপরে যে লাইবিলিটির ভিতরে দুইটা পার্ট, একটা হচ্ছে নন কারেন্ট লাইবিলিটি, একটা কারেন্ট লাইবিলিটি। সো অনেক সময় যেটা হয়, লং টার্ম লোনের কারেন্ট পোর্শনটা হচ্ছে যে নন কারেন্টে ঢুকায় আর নন কারেন্ট। তার মানে আমি এটা বলে দিই জিনিসটা, ধরেন আপনি 5 ইয়ার্স এর একটা টার্ম লোন নিয়েছেন, খুবই মনোযোগ দিয়ে খেয়াল করেন। 5 ইয়ার্স এর একটা লোন নিয়েছেন, লং টার্ম লোন বা লিজ ফাইন্যান্স নিয়েছেন ফর 5 ইয়ার্স। এটার 1 বছরের যে পেমেন্ট হবে, 1 বছরের ভিতরে যে পেমেন্ট ডিউ হবে, সেটা হচ্ছে কারেন্টে যাবে। আর যে 4 বছরের যেটা হচ্ছে যে রেস্ট রেস্ট 4 ইয়ার্সটা থাকবে হচ্ছে নন কারেন্ট লাইবিলিটির ভিতরে। সো এটা আমরা জানি, ট্রেড অ্যান্ড আদার পেয়াবল আমরা জানি এটা। হ্যাঁ, এবং আপনাদেরকে বলে রাখি যে আমরা IFRS 9 যেটা পড়ি, IFRS 9 এর ভিডিওটা আমি দিব। আপনারা গ্রুপে পারলে আমাকে একটু নক করেন বা আমাকে ওয়ান টু ওয়ান বলেন যে IFRS গুলো বলছে, এটার ভিডিওগুলো দিয়ে দিব। একটা হচ্ছে IAS-19, এটা আলাদাভাবে এই ক্লাসে নেওয়া সম্ভব না, বাট আমি দিয়ে দিব। IFRS 9 এর আমার একটা চমৎকার ইজি 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 টু আন্ডারস্ট্যান্ডেবল একটা ভিডিও আছে, ওটা আমি দিয়ে দিব। সেইটা আপনি পাবেন হচ্ছে, এই যে আমরা একটু আগে দেখলাম IFRS 9 এর ভিতর কোনটা থাকে, এই যে এখানে এই এই ইয়ে আছে না আপনার, হচ্ছে যে অ্যাডভান্স ডিপোজিট এন্ড প্রিপেমেন্টে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল দেখেছিলাম না? এই অ্যাকাউন্ট রিসিভেবল ইজ এ পার্ট অফ ইওর ফাইন্যান্সিয়াল অ্যাসেট। আর ফাইন্যান্সিয়াল লাইবিলিটিও বেশ কিছু থাকতে পারে। যেমন ধরেন আরো ফাইন্যান্সিয়াল অ্যাসেট কি থাকতে পারে, আপনি হচ্ছে যে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করেছেন, এই যে আদার ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ভিতর থাকবে, এটা হচ্ছে ট্রিটেড হবে অ্যাজ পার IFRS 9। আর কারেন্ট লাইবিলিটির ভিতরে যেগুলো থাকে তার কিছু কিছু আইটেম গুলো হচ্ছে IFRS 9 এর আন্ডারে ট্রিটেড হবে। সো দিজ আর দ্য ব্যালেন্স শিট ডিসকাশন। আপনাদের যারা হচ্ছে যে ডিফারেন্ট কোর্সের আমরা আপনারা একসাথে করেছি এখানে, আর সেটা আমরা দেখলাম। সো ব্যালেন্স শিট রিলেটেড কোনো কোশ্চেন থাকলে ইউ ক্যান আস্ক দ্য কোশ্চেন। I will not repeat these things that I have been discussed in the previous sessions. Especially last session, I discussed uh, in detail about the plant property equipment IAS-16, intangible asset IAS-38, right to use asset as per lease IFRS 16. I covered a little bit about that, and definitely I shared a video regarding the IAS-12. I mean the tax, deferred tax and current tax. So that were discussed in the last session. And today's topics is basically income statement, or যেটা আমরা বলি যে the statement of profit or loss and other comprehensive income. So with that note, I like to ask you, have you any question regarding the last 2 sessions or anything regarding the statement of financial position? You are absolutely encouraged to ask question. Otherwise, I will proceed for the next topics, that is statement of profit and loss and other comprehensive income. So any question, please, you can ask any question. স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, Please বলা যাবে? বলেন। আচ্ছা স্যার, স্যার আমার যেটা হলো স্যার, ওই যে IFRS 16 যে লিজের যে ইস্যুটা নিয়ে, জি। স্যার যেটা লিজ ইয়েটা, যে আমাদেরকে তো এই আরেকটা ভাইয়া ক্লাস নিয়েছিল একটা, তো এখানে যেটা স্যার একটা লিজের ক্ষেত্রে যেটা আমরা দেখলাম যে এই বি সলিউশনের যে অফিসটা নিয়েছিল, এটা আপনার 5 বছরের জন্য, বাট হ্যাঁ, এটা লিজ লাইবিলিটিতে পুরো 5 বছরের যে কিউমুলেটিভ ফিগারটা চলে আসছিল। হ্যাঁ, হ্যাঁ, তো এখন যেটা হলো যে স্যার আমি অ্যাকচুয়ালি আমার প্র্যাকটিক্যাল আমি একটা করতে গিয়ে, যে আমি সেকেন্ড ইয়ার লাইক আমার আউটলেটের মাধ্যমে বিজনেস হচ্ছে, সো আমি দেখা গেলো যে ফার্স্ট ইয়ারে যে আমি লিজটা রিকগনাইজ করলাম, এটা তো আমার লিজ লাইবিলিটিতে নিয়ে আসছি, কিন্তু আমি যে সেকেন্ড ইয়ারে গিয়ে আমি লাইক আমি আরো হয়তো বা 20 আউটলেটস আমি আপনার লিজ অ্যাসেটে নিয়ে আসবো। তো এখন হ্যাঁ। এটা স্যার লিজ লাইবিলিটিতে এটা কিভাবে এডিশনটা হয়, এটা স্যার একটু আমার বুঝতে সমস্যা হচ্ছিল স্যার, জাস্ট বুঝতে এটা পেরেছি। যদি কাইন্ডলি একটু বলেন। আচ্ছা, এটা একদম কমন। আমি আপনাকে যেটা বলেছি আমি বলে দিচ্ছি, ইজ ভেরি গুড কোশ্চেন। এনিথিং আমি এটা বলে দিচ্ছি।
আর আরেকজন যে ক্লাস নিয়েছিল, আমি ইচ্ছা করেই যারা হচ্ছে যে আপনাদেরকে একটা ক্লাসে মাজহার আমার কলিগ যে আমার সাথে দীর্ঘদিন কাজ করে, আমার ফার্ম থেকে কোর্স কোয়ালিফাই করা, প্লাস একাধিক অর্গানাইজেশনে কাজ করেছে, প্লাস আমাদের বিশ্বলিউশনের ও বেসিকলি কোম্পানি সেক্রেটারি এবং সিএফওর কারেন্ট চার্জ হিসেবে কাজ করে, ওকে দিয়েছিলাম। কারণ আমরা ট্যালি থেকে, আমরা ওই অ্যাকাউন্টসটা ট্যালিতে করি, এখন এসিপি তে যাই নাই। আমরা বিশ্বলিউশনকে এসিপির যে B1 মডিউলে যাব, বাট ট্যালিতে এখন আছে। তো একটা রিয়েল অ্যাকাউন্টসের কিছু ইনফরমেশন হাইড করে আপনাদের সাথে শেয়ার করতে বলেছিলাম। সো ও যেটা করেছে ওইটা করেছে হচ্ছে আমাদের একটা দুইটা অফিস সম্ভবত ওখানে দেখানো আছে। একটা হচ্ছে যে আমাদের যেটা কর্পোরেট অফিস অ্যান্ড আওয়ার আইটি অফিস, ওই দুইটাকে করা। তো যাই হোক, এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এই যে এখন তো আপনি এক্সেল দেখছেন, যিনি কোশ্চেন করছেন আপনার নামটা কি ভাই? হোয়াট? স্যার নাসিম আহমেদ। নাসিম আহমেদ। নাসিম সাহেব কোথায় কাজ করছেন ভাই আপনি? আমি স্যার প্রেজেন্টলি কাজ করতেছি যে মিস্টার ডিআইওয়াই বাংলাদেশ লিমিটেড, একটা বাংলাদেশের নতুন বাস। এর আগে স্যার আমি বাটা কোম্পানিতে ছিলাম 13.5 বছর। জাস্ট 3 মাস হলো স্যার আমি সুইচ করেছি। ভেরি গুড, ভেরি গুড। তো আমি যেটা বলছিলাম, আপনি কি এখন এক্সেল দেখছেন না? এক্সেল একটা শীট দেখছেন না আমার ইয়েতে আমি ওপেন করা? কি দেখেন স্ক্রিনে, কি দেখা দেখেন? দেখা যাচ্ছে, ওকে, ওকে। দেখা যাচ্ছে লিজ আচ্ছা, আইএফআরএস হ্যাঁ, 16 দেখা আচ্ছা, যাচ্ছে। তাহলে এখন কি আবার ইয়ে দেখা যাচ্ছে? এখন কি ম্যারিকোর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখা যায়? জি স্যার দেখা যাচ্ছে। ওকে, তাহলে এবার আসেন, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনার কোশ্চেনটা অ্যান্সার দেই। এটা হচ্ছে যে যেভাবে আমরা প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্টে যে শিডিউলটা করি, দিস ইজ দ্য শিডিউল প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্ট। আমি এটাকে কাট করে দেখাতে পাচ্ছি না। ফ্রি হোল্ড ল্যান্ড, অর্থাৎ মর্টগেজ ছাড়া যে ল্যান্ড আপনার আছে, প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্ট, ফ্যাক্টরি, office building, equipment, computer, furnitures, air condition and refrigerators and asset under construction। এখন দেখেন এই প্রত্যেকটা জিনিস কিন্তু ওপেনিং একটা থাকে, তারপরে নতুন ডিউরিং দি ইয়ার অ্যাড হয়। সিমিলারলি আপনি যে কোশ্চেনটা করলেন সেটা হচ্ছে লিজ অ্যাসেট যদি থাকে, ধরেন আপনি একটা শোরুমের একটা শোরুম আপনার আছে, একটা শোরুম আছে অলরেডি, আপনি এটাকে অ্যাকাউন্টিং ফর করেছেন, এই শোরুমটা নিয়েছেন ফর 5 ইয়ার্স। লেটস সে 5 ইয়ার্স এর জন্য আপনি এটাকে 5 ইয়ার্স এর প্রতি মাসে যে পেমেন্ট করেন রেন্টাল, সেটাকে আপনি প্রেজেন্ট ভ্যালু করে আপনি যে ফিগারটা পেয়েছেন ওইটাকে বলা হচ্ছে যে প্রেজেন্ট ভ্যালু অফ হচ্ছে যে লিজ অব্লিগেশন, সেটাকে রাইট টু ইউজ অ্যাসেট ডেবিট হচ্ছে, আর ক্রেডিট হচ্ছে লিজ লাইবিলিটি। সো এটা আপনার একটা অ্যাসেট একটা লাইবিলিটি রিকগনাইজ হলো। পরের বছর বা এই বছরেরই কোনো একটা সময় নতুন করে আরেকটা শোরুম নিলেন, ওইটাকে আবার সিমিলারলি করবেন, করে যতগুলো যোগ হবে ব্যালেন্স শিটের হেডে যোগ করে একবারে ফিগার আসবে। কিন্তু আপনার যে লেজার বা আপনি যে যেখানে আপনি অ্যাকাউন্টিং করছেন ওইখানে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট লেজার ক্রিয়েট হবে। এম আই ক্লিয়ার টু ইউ নাও? জি স্যার। Okay, okay. Any other question from the other? Because he asked a very relevant question. Like the other plant property equipment for lease and other things, you should add on separate contract, because one showroom is basically one contract. And if you are in expansion mode, you can rent it or you can take lease from the other places. So for that places, you should another contract, and all the contract accumulated aggregated figure should be reflected in the balance sheet phase, and that should be separate as a ledger or accounting treatment. বাট যখন আপনি ব্যালেন্স শিটে দেখাবেন তখন হচ্ছে এরকম ভাবে আসবে, সবগুলো অ্যাসেটের যোগফল আকারে রাইট টু ইউজ অ্যাসেট আসবে অ্যাসেট পাশে, যেটা নোট 7 আছে। সিমিলারলি এটার এগেনস্টে একটা করসপন্ডেন্ট লাইবিলিটি আসবে, সেটা হচ্ছে লিজ লাইবিলিটি, নিশ্চয়ই আমরা নিচে পাবো। So this is basically the precise answer or specific answer of his question. So anyone like to add anything, please? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। Please. এই যে এখানে লিজ লাইবিলিটি, আমরা অ্যাসেট করার ক্ষেত্রে কোনটা ইনভেন্টরি আর কোনটা এক্সপেন্স দেখাবো, এটা যদি একটু বলতেন। আর আমি অ্যাসেটের ক্ষেত্রে অ্যাসেটের ক্ষেত্রে বলতে আমরা ইনভেন্টরি কখন করি আর কখন এক্সপেন্স এফি অ্যাকুরাল, অর্থাৎ অ্যাকুরাল এখন বেসিস। আপনার কোশ্চেনটা ভুল হলো। ইনভেন্টরির ক্ষেত্রে আবার সরি, অ্যাসেটের ক্ষেত্রে আবার ইনভেন্টরি কিভাবে মানে হয়? যখন আমরা কোনো অ্যাসেট ক্রয় করি, যেমন হ্যাঁ, কম্পিউটার বা অন্য কোনো কিছু যখন পারচেস করা হয়, হ্যাঁ, তখন কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রিন্টার বা এইসব জিনিস ইনভেন্টরি দেখাচ্ছি, একবার অ্যাসেট অর্থাৎ এক্সপেন্স এফি অ্যাকুরাল দেখাচ্ছি। না না, এখানে একটু কনসেপ্টে আপনার কোশ্চেনটা একটু ভুল আছে, আমি কারেক্ট করে দিই। সো জি। আসলে এটা ইনভেন্টরি হবে না, একটা হবে হচ্ছে কনজিউমেবলস, অর্থাৎ একটা অ্যাসেট যখন আপনি কিনেন, সেই অ্যাসেটটা যদি মোর দ্যান ইউটিলিটি যদি মোর দ্যান 1 ইয়ার হয়, ইফ ইউ বাই অ্যান অ্যাসেট
if the asset or the thing has a more than 1 year lifetime, then you should capitalize as an asset. এখন কোশ্চেন হচ্ছে যে কোন জায়গায় আপনার এক দাম বেশি কিন্তু 1 বছরে কনজিউম হয়ে যাবে, সেই সব ক্ষেত্রে আমরা কিন্তু ধরেন 1 লাখ টাকার জিনিস কিনেছেন কিন্তু এটা 8 মাসের লাইফ টাইম, সো ইউ শুডন্ট ক্যাপিটালাইজ ইট অ্যাজ অ্যান অ্যাসেট। ওকে, সো এখন ডিপেন্ড করে হচ্ছে দুইটা ক্রাইটেরিয়া, একটা হচ্ছে যে আপনার কত বছর লাইফ টাইম, মোর দেন 1 year, ইফ দ্য লাইফ অফ দ্য asset is more than 1 year, then you should capitalize as an asset. You should show it is an part of your plant property equipment part A. Okay, if the thing has not lifetime more than 1 year, অর্থাৎ 8 মাস 7 মাস 6 মাস যদি হয়, তাহলে ইউ শুড ট্রিটেড অ্যাজ অ্যান ইউর কনজিউমেবলস। ইনভেন্টরি আবার অন্য জিনিস। ইনভেন্টরি হচ্ছে যে জিনিসটা আপনি সেল করেন, অর্থাৎ যে প্রোডাক্টটা আপনি সেল করেন, যেমন ম্যারিকোর এখানে তেল সেল করে, ম্যারিকো সাবান সেল করে, সো ম্যারিকোর যে তেলের যে র মেটেরিয়াল থেকে র মেটেরিয়াল একটা ইনভেন্টরি, তার ফিনিশ গুড একটা ইনভেন্টরি। কিন্তু ম্যারিকো যদি একটা প্রিন্টার কিনে যেটা 8 মাসের ভিতরেই শেষ হয়ে যাবে, ওই প্রিন্টারটা না অ্যাসেট না ইনভেন্টরি, ইট ইজ রেকর্ডেড অ্যাজ এ কনজিউমেবল, অর্থাৎ 1 বছরে আপনি এটাকে পিরিয়ডিক কস্ট আকারে আপনি এটাকে চার্জ করে দিবেন। সো এটা তখন অ্যাসেটও হবে না, ইনভেন্টরি হবে না। ইনভেন্টরি ইজ বেসিকলি সেলসের, যে আমি এইখানে দেখাবো একটু পরে, যে রেভিনিউ আর সেলস, এই ফিগার এগেইনস্টে কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে আপনার র মেটেরিয়াল এবং ফিনিশ গুড যা আছে, ফিনিশ গুডের একটা পার্ট কস্ট অফ গুডস সোল্ডে আসছে বা কস্ট অফ সেলসে আসছে, আর এইটার যে ইনভেন্টরি থেকে গেছে সেটা ব্যালেন্স শিটে ইনভেন্টরির ভিতরে আছে, আপনি পাবেন এখানে এই যে ইনভেন্টরির ভিতরে। এই ইনভেন্টরির ভিতরে আছে ওই ফিনিশ গুডের রেস্ট পার্ট, যেটা হচ্ছে যে সেল করা হয়নি। এছাড়া আছে হচ্ছে পার্শিয়ালি কমপ্লিটেড ইনভেন্টরি, লাইক হচ্ছে সেমি ফিনিশ গুড, আর একটা আছে র মেটেরিয়াল, প্যাকিং মেটেরিয়াল। আর আপনি যেটা বলছেন দ্যাট মে বি ট্রিটেড অ্যাজ এ স্পেয়ার পার্টস অর কনজিউমেবল, যেটা হচ্ছে আপনার ইনভেন্টরি হতে গেলে কস্ট অফ সেলস এবং ইনভেন্টরি থাকবে, সেখানেও নাই। আবার আপনি অ্যাসেটে নিতে পারছেন না, বিকজ এটা লাইফ টাইম 1 বছরের বেশি না। অথবা এমন একটা জিনিস যার ভ্যালুটা অ্যাসেটের ক্যাপিটালাইজেশন ক্রাইটেরিয়া, অর্থাৎ একটা অ্যাসেট যদি আপনার এসওপি বা অ্যাকাউন্টিং পলিসি থাকে যে 50,000 টাকার উপরের কোনো জিনিসকে আপনি অ্যাসেট রিকগনাইজ করবেন, আর 50,000 টাকার নিজের কিছু যদি হয় এবং লাইফ টাইম যদি নট লেস দেন 1 year হয়, তাহলে এটাকে আপনি হচ্ছে কনজিউমেবল করবেন। তো সেইটা আবার আসবে হচ্ছে নট এইখানে, তখন এটা আসবে কি আদার অ্যাসেটের ভিতরে ট্রিট হবে, ঠিক আছে, নট ইনভেন্টরি। সো আমি হোপফুলি এখন ক্লিয়ার আপনি, ইজ জি ইট স্যার। ওকে ফর ইউ? ওকে, সো এনি আদার কোশ্চেন? স্যার আমার একটা বিষয় একটু জানার ছিল স্যার, প্লিজ প্লিজ। সেটা হচ্ছে ইনট্যানজিবল অ্যাসেটস গুডউইল নিয়ে। হ্যাঁ, স্যার যদি কোনো কোম্পানি সেল হয়ে যায়, সে যখন হুম, কোম্পানিটা সেল হলো, যে কোম্পানিটা সেল হলো, শেয়ার ট্রান্সফার হলো বা সেল হলো, ওই হুম, কোম্পানিটার শেয়ার ভ্যালু ছিল স্যার 15 কোটি টাকা। বাট হ্যাঁ, যখন কোম্পানিটা 30শে জুন 2023 সালে কোম্পানিটা সেল হলো, সেল হুম, হওয়ার ক্ষেত্রে বা শেয়ার ট্রান্সফার হলো, তখন কোম্পানিটার টোটাল অ্যাসেট ভ্যালু ছিল হচ্ছে 20 কোটি টাকা, বাট হুম, কোম্পানিটা সেল হয়েছে 25 কোটি টাকায়। হুম। স্যার আচ্ছা, এখন আমি গুডউইলটা কত হিসেবে রিকগনাইজ করবো? যেই বাড়তি স্যার 10 কোটি টাকা ছিল, এই 10 কোটি টাকাকে গুডউইল হিসেবে আমি করবো, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আনবো? আচ্ছা, এখানে কোশ্চেনটা হচ্ছে যে আপনি একটা বিজনেসের ভ্যালুয়েশন করবেন, বিজনেসে কি আছে, সেই বিজনেসে হচ্ছে পিপিই আছে, তার ভিতরে অ্যাকাউন্ট রিসিভেবল যেটুকু থাকতে পারে, তারপরে তার কি থাকবে, তার থাকবে হচ্ছে যে ইনভেন্টরি থাকতে পারে, হ্যাঁ, ইনভেন্টরিজ থাকতে পারে, আরো তার যত অ্যাসেট আছে, তাহলে এটা টোটাল টোটাল অ্যাসেট ভ্যালু 20 কোটি টাকা। টোটাল অ্যাসেট, হ্যাঁ, টোটাল অ্যাসেট হচ্ছে 20 কোটি। ওকে, আচ্ছা, এই অ্যাসেট ভ্যালু আপনি ভ্যালুয়েশন করে পেলেন 20 কোটি, ঠিক আছে। এখন আপনি বলছেন যে এই টোটাল নেট অ্যাসেট, এটা নেট অ্যাসেট হবে, এটা টোটাল নেট অ্যাসেট। নেট অ্যাসেট মানে কি জানেন? নেট স্যার টোটাল অ্যাসেট থেকে আমি লায়াবিলিটিটা বাদ দিব। রাইট, নেট অ্যাসেট মানে হচ্ছে নেট অ্যাসেটের একটা ইস্যু আছে। নেট অ্যাসেট আমি বলি, তারপরে বলছি। নেট অ্যাসেটের অনেকগুলো নাম আছে, একটা হচ্ছে নেট অ্যাসেটের আরো কয়েকটা নাম আছে। একটাকে বলা হয় নেট ওর্থ, নেট ওর্থ, অথবা আপনার নেট অ্যাসেট তো বললাম, আর একটা বলে হচ্ছে ইকুইটি, নেট ইকুইটি, ইকুইটিও বলতে পারে, হ্যাঁ, এই একই জিনিস। মানে এই ব্যবসার ভ্যালুটা কত। তো ব্যবসার ভ্যালু যদি ভ্যালুয়েশন করে এটা আসে হচ্ছে মানে অ্যাকচুয়ালি আপনার ফিগারে যদি আসে 20 কোটি টাকা, এখন আপনি যদি এটা কেনেন 25 কোটি, তার মানে ডেফিনেটলি এই এই অ্যাসেটের বাইরে এমন কিছু আছে যেটা একটা ভ্যালু ক্যারি করে। মানে কোশ্চেন হচ্ছে যে এইখানের বাইরে এমন কিছু আছে যে কারণে আপনি 5 কোটি টাকা বেশি দিচ্ছেন। কি কারণে দিতে পারেন? তার ধরেন ব্যবসার একটা সুনাম আছে, সে অলরেডি দীর্ঘদিন ব্যবসা করে
মার্কেটের বিভিন্ন ডিস্ট্রিবিউশন পয়েন্ট আছে, বিভিন্ন জায়গায় কাজ করছে, তার ব্র্যান্ডটা লোকজন চিনে। সো এই জিনিসগুলোর কারণে যেটা তার রিফ্লেকশন হয় নাই তার ব্যালেন্স শিটে, তার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে নাই, বাট পারসিভ করে মার্কেটে এটা 20 টাকার জিনিস 25 টাকায় বিক্রি হচ্ছে, তার মানে ডেফিনেটলি it has some credential that has not been incorporated in the financial statement. এই যে 5 কোটি টাকা is basically the goodwill for the company. Okay, so এই গুডউইলটা এখন যদি আপনি এরকম হতো যে এটা আপনার এই 25 না 18 হয়ে গেছে, সো এখানে কোশ্চেন হচ্ছে if it is 25, অপশন 1 হচ্ছে 25, আপনি যেটা বললেন 25 হলে আপনি 5 কোটি টাকা গুডউইল করলেন এবং IAS 38 এর তে রেকর্ড করে IAS-36 অনুযায়ী আপনি প্রতি বছরই এটা ইম্পায়ারমেন্ট টেস্ট করবেন। এটা তো প্রথম হচ্ছে যে আপনি এটা করলেন 25 কোটি টাকা করলেন, তার মানে 5 কোটি টাকা ইজ ইউর গুডউইল। এই 5 কোটি টাকা যে গুডউইল আপনি শো করলেন, ধরলাম আমি তো সিম্পলিফাইড হতে বলছি, এই 5 crore ইজ বেসিকলি ইজ ইউর গুডউইল। সো এই গুডউইলটা হচ্ছে এমন একটা জিনিস যে এইটাকে আপনি প্রতি বছর এটাকে ইন্ডিকেশন থাক না থাক অ্যাজ পার IAS-36, আমি আগের দিনে বলছিলাম IAS-36 অনুযায়ী আপনি এটাকে ইম্পায়ারমেন্ট করবেন, ঠিক আছে, ইম্পায়ারমেন্ট টেস্ট করবেন। ওকে, ইম্পায়ারমেন্ট টেস্ট করতেই হবে, এটা আছে কিনা, ঠিক আছে, এটা করবেন এবং এটা আপনি দেখবেন যে এটা ঠিক আছে কিনা। ওকে, এখন কোশ্চেন হচ্ছে যে 18 কোটি টাকা হলে কি হবে, যে তাহলে কি হবে, তাহলে আমি বুঝতে পারছি যে এখানে 2 কোটি টাকা আছে, যেটাকে আমি হচ্ছে দুইটা জিনিস আগে বলা হয়তো নেগেটিভ গুডউইল, আর একটা জিনিস বলে বার্গেইন পারচেজ, গুডউইল, নেগেটিভ গুডউইল অথবা এটাকে নেগেটিভ গুডউইল অথবা বার্গেইন পারচেজ বলে, এটাকে বার্গেইন পারচেজ মানে আপনি কম মানে বার্গেইন করে কম টাকায় কিনছেন। সো এখন আপনি বলেন যে এটা কি করবেন, তাহলে বলেন এই 2 কোটি টাকা কি করবেন, কেউ অ্যান্সার দিতে পারবেন? অ্যাজ পার আইএস আপনার হচ্ছে 38 এর যে কি করবেন এটা? আমি বুঝাইতে পারিনি বোধহয়। 20 কোটি টাকার ভ্যালু করলেন, নেট পেলেন, পেয়ে 25 কোটি টাকা দিলে 5 কোটি টাকা হলো। এই 5 কোটি টাকা আপনার ব্যালেন্স শিটে আসবেন, প্রতি বছর ইম্পায়ারমেন্ট টেস্ট করবেন। কিন্তু 20 কোটি টাকার অ্যাসেট যদি 18 কোটি টাকা কিনেন, তাহলে 2 কোটি টাকা আপনি কিন্তু শুরুতেই একটা গেইন করলেন। সেই গেইনটাকে নেগেটিভ গুডউইল বলা হয় অথবা বার্গেইন পারচেজ। এটাকে করবেন কি, 2 কোটি টাকা কোথায় নেবেন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কোথায় হিট করাবেন? বিকজ আপনি কিনছেন 20 কোটি টাকার জিনিস আর দিচ্ছেন 2 কোটি টাকা, তাহলে ডেফিনেটলি দেয়ার ইজ এ differential figure of 2 crore where it should be reflected in your financial statement. না স্যার, এটা বুঝতে পারতেছি না যে কোথায় রিকগনাইজ, কোথায় ট্রিটমেন্টটা দেওয়া উচিত। First of all, am I clear about the question, not জি answer? স্যার, জি স্যার, Okay. কোশ্চেন ক্লিয়ার। ওকে, তাহলে দেখেন আমরা আমাদের কত কিছু জানতে হবে। আমার ধারণা ব্যক্তিগতভাবে যে আপনারা যারা এই কোর্সে ভর্তি হয়েছেন, আমি যদি আপনাদের 100 ক্লাসও করি IFRS দিয়ে, স্টিল ইউ উইল বি ভেরি মাচ enthusiastic to learn, এবং লার্নিং শেষ হবে না, কারণ এরকম অনেক ইস্যু আছে কিন্তু আমরা জানি না। হ্যাঁ, তো যাই হোক, এটা আর বেশি বলতে চাচ্ছি না, এটুকু শুধু বলবো এই 2 কোটি টাকা আগে এক সময় নেগেটিভ গুডউইল হিসেবে ট্রিট করে এটাকে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট করা হতো, বাট যখন IASB আসছে তখন মানে 2003 দিকে হবে, আমি এক্স্যাক্টলি ডেটটা বলতে পারছি না, ওই সময় এসে বললো নেগেটিভ গুডউইলটাকে আর কোনো অ্যামোর্টাইজ করবার প্রয়োজন নেই। নেগেটিভ গুডউইলের 2 কোটি টাকা এটা হচ্ছে ইনকাম স্টেটমেন্টে ইনকাম পাশে আদার ইনকাম হেডে এটাকে OCI হিসেবে ট্রিট হবে। বোঝা গেল? জি স্যার। মানে এটা ইনকাম, মানে আপনি কিন্তু 20 কোটি টাকারটা 18 কোটি টাকা কিনছেন, সো দ্যাট ইজ ইউর মানে ওয়ান সর্ট অফ প্রফিট, বাট এই প্রফিটটা আনরিয়ালাইজ প্রফিট, এই জন্য OCI তে হয়ে ও এটা। সেই আইটেম হিসেবে যাবে। জি স্যার। ওকে, এখন ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। কোশ্চেন করছিলেন, আমি কিন্তু একটা কোশ্চেন করলে আরো 10টা ইনফরমেশন দিয়ে দেই। হোপফুলি ইট ইজ ভেরি ভেরি মাচ হেল্পফুল ফর অল অফ ইউ। আপনারা মানে এনজয় করেন এবং আরো খুঁজেন এরকম ক্লাস, ঠিক আছে, যে কিভাবে করা যায়, মানে আরো কিভাবে কোশ্চেন গুলো করা যায়। এনিওয়ে, স্যার আর ওকে, থ্যাংক ইউ। স্যার একটা ছোট্ট কোশ্চেন ছিল যা জানার জন্য। স্যার ওই যে পাবলিক লিমিটেড কোম্পানিতে তো অনেক ডিরেক্টরদের মধ্যে অনেকগুলো আপনার কমিটি থাকে, সাব কমিটি, ফাইন্যান্সিয়াল কমিটি, অডিট কমিটি, এটা কি কোনো আইএস এর আন্ডারে আছে নাকি তাদের মতো করে করে? না, এটা IAS-এ কিছু বলা নাই, এটা হচ্ছে কর্পোরেট গভর্নেন্স কোড 3rd জুন, সম্ভবত আমি ডেটটা যদি ভুল না বলি 3rd জুন 2018,
এটা আবার চেঞ্জ হচ্ছে, এটা বলা হচ্ছে বাংলাদেশ লিস্টেড কোম্পানির জন্য রেগুলেটর হচ্ছে মেইন রেগুলেটর, ওয়ান অফ দ্য মেইন রেগুলেটর হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। এই বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কর্পোরেট গভর্নেন্স কোড ইস্যু করে, আগেও ছিল অনেকগুলো, লেটেস্ট যেটা এখন পর্যন্ত চালু আছে এই কর্পোরেট গভর্নেন্স কোডটা হচ্ছে 3 জুন 2018 ইস্যু করা। এটা আবার আপডেটের কাজ চলছে, বা টাইম টু টাইম কিছু কিছু আলাদা আলাদা সার্কুলার আসছে, বাট যেখানে আছে ওখানে বলা আছে যে মানে ওইখানে ওই অনুযায়ী একটা লিস্টেড কোম্পানিজের কতগুলো কমিটি থাকবে, তার ভিতরে ইম্পর্টেন্ট কমিটি হচ্ছে ইন্টারনাল অডিট কমিটি, আর একটা থাকবে রেমুনারেশন কমিটি। হ্যাঁ, রেমুনারেশন কমিটি এবং অডিট কমিটি, এই দুইটা কমিটির আবার হেডেড শুড বি দা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। এটা কোম্পানি অ্যাক্টের বলা নাই, এবং আমাদের আইএফআরএস আইএসও বলা নেই, এটা বলা আছে হচ্ছে কর্পোরেট গভর্নেন্স কোড যারা ইস্যু করে বাংলাদেশ সিকিউরিটিজ কমিশন তাদের অনুযায়ী আছে। এখন আপনি কোশ্চেন করতে পারেন যে তাহলে আনলিস্টেড যে সিকিউরিটিজ গুলো আছে তাদেরটা এটা নাই না। হ্যাঁ, আপাতত যেটা প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে এইসব কোনো রুল নাই, বাট বাংলাদেশের যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এফআরসি, আমি সোফার যেটুকু জানি, এফআরসি ইজ এ প্রসেস টু ড্রাফটিং দ্য কর্পোরেট গভর্নেন্স কোড ফর দ্য অল পাবলিক ইন্টারেস্ট এন্টিটি, যারা পিআই বলে, তাদের তাদের ধারণা অনুযায়ী ওই যে থ্রেশহোল্ড বলছিলাম যে এত কোটি টাকা টার্ন ওভার, সম্ভবত 50 কোটি টাকা টার্ন ওভার, তারপর 30 কোটি টাকার অ্যাসেট, 10 কোটি টাকার লাইবিলিটি, 50 জনের উপরে এমপ্লয়ি, এই থ্রেশহোল্ড গুলো মিট আপ করবে যারা, তাদের জন্য কর্পোরেট গভর্নেন্স কোড তৈরি করছে। সো এটা যদিও এই কোশ্চেনের সাথে সরাসরি রিলেটেড না, বাট অ্যাজ ইউ আর আস্কিং, আই ট্রাই টু গিভ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আমি জানি না রেফারেন্স গুলো, ডেট গুলো যদি ভুল থাকে চেক করে নিন, বাট আমি তো কোনো কিছু ডকুমেন্ট না দেখে আমার ব্রেন থেকে বলছি, বাট ফ্যাক্ট ইজ ট্রু, যেটা বলছি এটা ঠিক আছে, বাট হয়তো রেফারেন্স গুলো একটু দেখে নিতে হবে। এনি আদার কোশ্চেন? ওকে, থ্যাংক ইউ স্যার সো মাচ। ওকে, আচ্ছা, এবার তাহলে আপনি আসেন যে রেভিনিউ করলাম। এখন আমাকে বলেন, আপনারা এখানে কয়েকটা ব্যাচের আছেন, আমার ক্লাসগুলো যদি আমি নিতে পারি না, আমি ইদানিং আরো বেশি ব্যস্ততা বেড়েছে। আমি বিসিএস ট্যাক্স ট্রেনিং ইনস্টিটিউটে ক্লাস নিচ্ছি, তারপরে তো বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে একাডেমি আছে ওখানে ক্লাস নেই, বিআইসিএম এ ক্লাস নেই, অনেক জায়গায় এঙ্গেজ। সো এই কারণে আমি আসলে ফ্রাইডে একদিন সময় পাই, এই কারণে 2টা ব্যাচ একসাথে করে বা 3টা ব্যাচ একসাথে করে অনেক সময় ক্লাস নেই। বাট আমি শিওর যে আপনারা যদি আমার সাথে ক্লাস করেন, অ্যাটলিস্ট আমি যেটা করতে পারবো আপনাদের জানার ক্ষুধাটা বাড়িয়ে দিতে পারবো। কতটুকু দিতে পারবো আই এম নট শিওর, বাট হোয়াট আই ক্যান ডু, আই ক্যান গিভ ইউ দ্য ক্লুজ সো দ্যাট ইউ ক্যান সার্চ। আপনারা আগ্রহ নিয়ে আমার ক্লাসগুলো দেখতে থাকেন। অন্য অন্য ব্যাচের যে ক্লাসগুলো নিয়েছি সবগুলো ইউটিউবে দেওয়া সম্ভব না, বিকজ ওরা পে করে ক্লাস করেছে, দে হ্যাভ পেইড। সো দে as they those are paid courses, so it is not very মানে ethical to I love to share, but sometimes it has a moral obligation that I am not to share all the classes in the free YouTube session. So এই কারণে কিছু কিছু নাই, বাট তারপরও অতীতের অনেকগুলো কোর্সের ফ্রি সেশন আছে। সো আপনারা চাইলে মোটামুটি ভাবে একটু এটা দেখেন, আর হচ্ছে রিলেটেড আইএস আইএফআরএস ধরে আমার অথবা আরো বেশ কিছু যারা ক্লাস নেয় একটু দেখেন, কোশ্চেন গুলো করেন, এবং আমি আশা করব যে আপনাদের সাথে আরো যে ক্লাসগুলো হবে, আজকে যেমন অনেকগুলো কোশ্চেন করলেন, আই লাভ টু অ্যান্সার দ্য কোশ্চেন্স, কারণ উইথ দ্যাট প্রসেস, উইথ দিস প্রসেস, ইট ইজ ভেরি হেল্পফুল ফর মি টু এক্সপ্লোর, টু নো সামথিং নিউ। বিকজ if you ask any question which is not currently মানে known to me, what I can do, I can revisit, I can explore the answer, and I will get back to you. In this process my knowledge will be enhanced further, otherwise আমার নলেজ তো বাড়তে হবে, আমি তো এখনই আমার লাইফ শেষ করে ফেলিনি। সো আপনারা কোশ্চেন করবেন, দ্যাট ইজ ভেরি অ্যাপ্রিসিয়েটেড। মানে আমি যে কোনো কোশ্চেন যে কোনো সময় অ্যাপ্রিসিয়েট করি, জাস্ট স্টপ মি, আপনি আমাকে বলবেন যে স্যার আমি আই লাইক টু আস্ক এ কোশ্চেন এনি পয়েন্ট অফ টাইম, আই ডোন্ট মাইন্ড। এখন আমরা রেভিনিউ করব, রেভিনিউ হচ্ছে নোট নাম্বার 18। সো নোট নাম্বার 18 এ চলে যাই। এখন আমাকে বলেন এই রেভিনিউর এই রিকগনিশনটা কোন আইএফআরএস এ বলা আছে? IFRS-15 IFRS-15। সো IFRS-15 এর যে প্রসেসটা আপনারা অলরেডি শিখে আসছেন অনেকেই, এখানে কয়টা রিকগনিশন ক্রাইটেরিয়া আছে বলেন তো? 5টা। কেউ বলেন একটু সামারি করে কি কি? বলবেন কাইন্ডলি, সবগুলো তো মনে করতে পারছি না স্যার, তবে যতটুকু পারি ততটুকু বলতে পারি। বলেন প্লিজ, এভাবে হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে স্যার যে ইকোনমিক বেনিফিট শ্যাল ফ্লো টু দ্য কোম্পানি। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে রিস্ক এন্ড রিওয়ার্ড, মানে ট্রান্সফার, মানে রিস্ক এন্ড রিওয়ার্ড এন্ড ওনারশিপটা ট্রান্সফার করতে হবে।
আর এক্সচেঞ্জ অফ গুডস অ্যান্ড সার্ভিস। হ্যাঁ, ইউ ওয়ার রাইট, আপনি ঠিকই ছিলেন। এটা হচ্ছে আগের যে রেভিনিউ রিকগনিশন ক্রাইটেরিয়া ছিল IAS-18 এগুলোই বলা ছিল। IAS-18 রেভিনিউর সাথে IAS-11 IAS-18 একসাথে মিলে আপনার নতুন করে যে IFRS আসছে ওইখানে এই কথাগুলো একটু ভিন্নভাবে প্রেজেন্টেশন দেওয়া আছে। ওখানে বলা আছে ইউ হ্যাভ টু ফলো দ্য, রেভিনিউ রিকগনিশন ইন কন্ট্রাক্ট উইথ দি কাস্টমার, এরকম হ্যাঁ, হয় না? ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু হ্যাভ এ কন্ট্রাক্ট। এই কন্ট্রাক্টটা লিখিত হইতে পারে, মৌখিক হইতে পারে ফার্স্ট। দেন আপনাকে আসলে কতগুলো ক্রাইটেরিয়া আছে, যেমন আপনাকে একটা এই কন্ট্রাক্ট অনুযায়ী আপনাকে একটা অব্লিগেশন থাকতে হবে, ডেলিভারেবল থাকতে হবে, আপনাকে সেটা একটা ট্রান্সফার প্রাইসিং থাকতে হবে, সেই ট্রান্সফার প্রাইসিং এ অ্যালোকেশন করতে হবে। অর্থাৎ আপনি একটা প্রোডাক্ট সেল করলেন, তাহলে এখন আপনি কোশ্চেন করতে পারেন, আমাকে এই কোশ্চেনটা করতে পারেন যে স্যার আমি একটা দোকানে যে একটা ম্যারিকোর তেল কিনলাম, এন্ড ম্যারিকো কোন জায়গায় রেভিনিউ রিকগনিশন করবে? ফার্স্ট, ম্যারিকো কি ফ্যাক্টরিতে তৈরি করে তার প্রথম সেল করে ডিস্ট্রিবিউটরের কাছে, ডিস্ট্রিবিউটর থেকে রিটেলার কিনে, অর্থাৎ ডিস্ট্রিবিউটর ডেলিভারি করে হচ্ছে রিটেলার কাছে, রিটেলারের কাছ থেকে আবার কিনে নেয় হচ্ছে কাস্টমার, মানে এন্ড ইউজার। ফার্স্ট কোশ্চেন হইতে পারে যে তাহলে কি এই এই ম্যারিকোর রেভিনিউ রিকগনিশন কোন জায়গায় করবে? যখন কাস্টমার তেলটা কিনে ফেলবে তখন, না কোন জায়গায় করবে? হ্যাভ ইউ এনি আইডিয়া বা কোনো ইয়ে আছে বলতে পারেন? স্যার ধারণা থেকে বলতে পারি স্যার, কিন্তু অন্যান্য ক্ষেত্রে স্যার সেলস কন্ট্রাক্টে থাকে। ধরেন আমি যার কাছে বিক্রি করতেছি, ফর এক্সাম্পল আমি যদি গার্মেন্টস ট্রেডের কথা চিন্তা করি, তখন হ্যাঁ, দেখা যায় যে এফওবি মানে ফ্রি অন বোর্ড, কিংবা দেখা যায় যে এক্স ফ্যাক্টরি, হ্যাঁ। আমি এই সময় রেভিনিউ রেকগনিশন করবো, এটা আমার ইয়েতে থাকে। কিন্তু এই ক্ষেত্রে স্যার আমার মনে হচ্ছে যে যখন সে হোলসেলারের কাছে বিক্রি করছে তখনই সে রেভিনিউ রেকগনাইজ করতে পারার কথা। ওকে, ভেরি গুড। সেটা হচ্ছে যে আপনি গার্মেন্টস বলে কথা না, যখন সেল তো কত রকম হতে পারে, একটা হচ্ছে B2C মানে বিজনেস টু কাস্টমার, একটা হচ্ছে B2B বিজনেস থাকতে পারে, একটা থাকতে পারে B2Z। তো এখানে নর্মালি আমরা যখন হচ্ছে যে এক্সপোর্ট করি, সাধারণত এক্সপোর্টটা B2B হয়, মানে আমরা আহ, যার কাছে সেল করি, তো ওইটা আমরা ওই ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্ম, ইনকো টার্ম অনুযায়ী 11টা টার্ম আছে, ওই এফওবি বললেন, তারপরে CFR বলেন, এগুলা এটা তো আপনি জানেন, এটা বললাম। গার্মেন্টস এর ক্ষেত্রে ওইটাই ফলো করে, কিন্তু FMCG এর ক্ষেত্রে যে চ্যালেঞ্জটা, এটা সরাসরি আমি কিন্তু কাস্টমারকে দেই না, আমার ভিতরে কতগুলো হাত ঘুরে। তো এইখানে যে কোশ্চেনটা আপনি বললেন যে আমার যে ডিস্ট্রিবিউটর, সেই ডিস্ট্রিবিউটরের সাথে আমার যে এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্টে দুইটা পার্ট থাকতে পারে। একটা থাকতে পারে কোন কোন জায়গায় ডিস্ট্রিবিউটরের সাথে কনসাইনমেন্ট এগ্রিমেন্ট থাকে। হ্যাভ ইউ হার্ড দ্য টার্ম কনসাইনমেন্ট? কেউ শুনেছেন জি স্যার। কনসাইনমেন্টটা কি? কেউ বলতে পারবেন কনসাইনমেন্টটা কি? কনসাইনমেন্ট সেলসটা কি? আচ্ছা, আমি হেল্প করি। ধরেন আপনার ডিস্ট্রিবিউটর যিনি আছে চুয়াডাঙ্গা, খুলনা, বাগেরহাট, যশোর, ওইখানে ডিস্ট্রিবিউটরের কাছে আপনি প্রোডাক্ট পাঠালেন, এবং কন্ট্রাক্টটা এরকম তার ওয়্যার হাউসে প্রোডাক্টটা রাখবে, রাখার পরে যখন সেল করবে সেই সেলের টাকাটা আপনাকে দিবে তার কমিশনটা রেখে। তার মানে আপনি অ্যাডভান্স সেল করতে পারছেন না। সেই ক্ষেত্রে আপনার রেভিনিউ রিকগনিশন হবে হচ্ছে যখন সে সেল করে আপনাকে টাকা সেল করবে, তো আপনি তাকে ফুল রেভিনিউ রিকগনাইজ করে তার যে কমিশনটা কেটে রেখে এটাকে কমিশন এক্সপেন্স দেখাইতে পারেন, অথবা আপনার টোটাল টাকার থেকে নেট করে যে ফিগারটা দিচ্ছে এটাও আপনি করতে পারেন। এটা গেল হচ্ছে কনসাইনমেন্টের ক্ষেত্রে। কিন্তু এই রেভিনিউ রিকগনিশন ক্রাইটেরিয়া ফর দ্য ম্যারিকো ইজ বেসিকলি যখন সে তার অ্যাপ্রুভ ডিস্ট্রিবিউটর থাকে, এগ্রিমেন্ট করা ডিস্ট্রিবিউটর থাকে, ডিস্ট্রিবিউটরকে যখন সেল করে তখনই তার রেভিনিউ রিকগনিশন হয়। তার মানে এখানে এখানে দেখেন যখনই বলছে যে রেভিনিউ সি দ্য অ্যাকাউন্টিং পলিসি 40.15, এই যে বললাম যে দেখেন আমি কিন্তু একটা লিস্টেড কোম্পানি করার কারণে কত ডিটেইল দেখতে পাচ্ছি, আপনাদের দেখাতে পাচ্ছি। রেভিনিউ পারচেস কোকোনাট অয়েল, ভ্যালু অ্যাডেড হেয়ার অয়েল, সরি প্যারাসুট কোকোনাট অয়েল, আর একটা হচ্ছে আপনার ভ্যালু অ্যাডেড হেয়ার অয়েল, VAHO, এই হেয়ার কালার, তারপরে হচ্ছে হেলথ অ্যান্ড বিউটি সেগমেন্ট আছে, আর একটা হচ্ছে এটা হচ্ছে বেবি সেগমেন্ট। আচ্ছা, এইখানে রেভিনিউর যে সেগমেন্ট গুলো বলা আছে এই রিলেটেড একটা IFRS আছে, একটু প্রাসঙ্গিকভাবে বলে রাখি। এটা কি কেউ বলতে পারবেন মানে কোন IFRS অনুযায়ী?
স্যার এখানে যেটা বলতে চাচ্ছি স্যার, এই ওনাদের যে রেভিনিউ যেটা মানে এটা কোন আইএফআরএস অনুযায়ী রিকগনাইজ করা হয়েছে? না না না, আমি বলছি যে এখানে তো 5টা বড় হেড বলা আছে: প্যারাসুট কোকোনাট অয়েল, ভ্যালু এডেড হেয়ার অয়েল, মানে বিভিন্ন ধরনের, ধরেন ভেষজ তেল, হেয়ার কালার, হেলথ অ্যান্ড বিউটি, বেবি সেগমেন্ট। কিন্তু এর প্রোডাক্ট আছে হয়তো 150 প্রোডাক্টকে 5টা বড় ক্যাটাগরিতে ভাগ করা। এইটার একটা রিপোর্টিং আলাদা আছে, এটাকে বলে সেগমেন্ট রিপোর্টিং। এটা কোনটা কোন আইএফআরএস অনুযায়ী সেটা জানেন কিনা সেটা বলছি। স্যার IFRS স্যার 8 স্যার। এক্স্যাক্টলি, IFRS 8 অনুযায়ী সেগমেন্ট রিপোর্ট করতে হয়, জাস্ট এটুকু জানলে আপাতত চলবে। এখন দেখেন, এই যে আপনার অ্যাকাউন্টিং পলিসি 40.15, এটা যাই আমরা দেখি একটু। আমরা তো আসলে রিয়েলি অ্যানালাইসিস করছি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের, একদম প্রত্যেকটা লাইন বাই লাইন অ্যানালাইসিস করছি। আমি আগে কোনো ক্লাসে কিন্তু এত ডিটেইল করে পড়াইনি আপনাদের যেভাবে পড়াচ্ছি। সো আপনারা এই ভিডিওগুলো রিপিট করবেন, দেখবেন। হ্যাঁ, যদি কখনো এমনও হয় যে ধরেন আপনি এই ভিডিওটা খুঁজে পাচ্ছেন না, তখন প্রয়োজনে আবারও বিশ্লেষণে চাবেন, অথবা আমার ইউটিউবেও কিন্তু আমি আমি যে ক্লাসগুলো নেই, অন্য টিচাররা যেমন ধরেন মাঝারের ক্লাসে সব নাও থাকতে পারে, তারেক কামাল যারা নেয় ওনাদেরটা নাও থাকতে পারে, বিকজ ওনাদের হচ্ছে এখানে পাবেন। আর আমি কিন্তু চেষ্টা করি মাঝে মাঝে এগুলোকে একটু মানে পাবলিক করে দেওয়ার জন্য, বাট সবগুলো করতে পারি না। এই যে রেভিনিউ, রেভিনিউ 14.15, তা 14.15 রেভিনিউ কি বলা আছে আমরা একটু দেখি। এবং লার্নিং এর কোনো শর্টকাট নেই, আপনাদেরকে আসলে এভাবেই কষ্ট করে পড়তে হবে, আমি যেভাবে পড়াচ্ছি এভাবে ধরে ধরে। আচ্ছা, রেভিনিউর কথা কি বলছে? দ্য কোম্পানি হ্যাজ ইনিশিয়ালি অ্যাপ্লাইড IFRS 15, ওই যে বললাম যে IFRS 15 রেভিনিউ ফ্রম কন্ট্যাক্ট উইথ দ্য কাস্টমার্স অন 1st of April 2018। আচ্ছা, এখন বলেন তো যে এই রেভিনিউ রিকগনিশনের আইএফআরএসটা কবে থেকে অ্যাপ্লিকেবল ছিল, কোন সাল থেকে? ম্যান্ডেটরি অ্যাপ্লিকেশন ছিল কোন সালে, কেউ বলতে পারবেন? স্যার স্যার 2018 সালে। হ্যাঁ, 2018 সালের 1 ফার্স্ট জানুয়ারি জান থেকে ছিল। জি And স্যার। ওরা এপ্রিলে করলো, কেন করলো, লজিকটা কি? কেন করলো এপ্রিলে? স্যার ওনাদের তো ফাইন্যান্সিয়াল ইয়ার হলো এপ্রিল টু মার্চ। হ্যাঁ, তাহলে আইএফআরএস এর যদি এরকম ছোটখাটো ব্যত্যয় ঘটায়, সেটা কিন্তু প্রপারলি অডিটর মানে আলাপ আলোচনা করে বোর্ড পলিসি নিয়ে করতে পারে। কারণ তা না হলে তাদের যেটা করতে হতো, 1 জানুয়ারি করলে 2018 সালের 17-18 অ্যাকাউন্টিং এর প্রথম 3টা কোয়ার্টার, অর্থাৎ আপনার হচ্ছে যে প্রথম 3টা কোয়ার্টার হয়তো IAS-19 অনুযায়ী, সরি IAS-18 অনুযায়ী, আর পরের কোয়ার্টারটা হয়তো IFRS হচ্ছে 15 অনুযায়ী। তো সেই কারণে তারা ওইটা না করে তারা একটা এক্সেপশন করছে, তারা হচ্ছে 3 মাস পরে এটা করছে। এটা কোনো বড় অসুবিধা নেই, এটা করা যায়। তো দেখলাম, দ্য কোম্পানি রিকগনাইজ অ্যাজ রেভিনিউ the amount that reflect the consideration to which the company expects to be enlisted in exchange for goods of services when or as transfer control of the customer। তার মানে যখন কাস্টমারের কাছে কন্ট্রোল, অর্থাৎ কন্ট্রোলটা এখানে একটা বড় সংখ্যা। যদি এমন কন্ট্যাক্ট থাকে, যদি এই এগ্রিমেন্টে এই যে এখানে লেখা আছে এই রেভিনিউ কন্ট্যাক্ট উইথ কাস্টমার, এখন আপনার ডিস্ট্রিবিউটরের সাথে যদি কন্ট্যাক্ট থাকে যে ম্যারিকোর ওয়্যারহাউস থেকে নিয়ে বরিশালের XYZ ডিস্ট্রিবিউটরের ওয়্যারহাউসে পৌঁছানো পর্যন্ত কন্ট্রোলটা ম্যারিকোর হাতে থাকবে, ওয়্যারহাউসে পৌঁছানোর পরের এটার কন্ট্রোলটা নিবে XYZ ডিস্ট্রিবিউটর। হ্যাঁ, সেই কারণে এই কন্ট্রোল ইম্পর্টেন্ট। তো সাধারণত এই ধরনের বিজনেসে কাস্টমারের মানে ঘরে পৌঁছায় দেওয়ার কন্ট্যাক্ট থাকে। তার মানে এখানে বলে দিল যে কন্ট্রোল হ্যান্ডওভার হলে রেভিনিউ রিকগনিশন হবে। তারপরে বলছে, to achieve the core principle, IFRS 15 establishes a 5-step model. একটু আগে as follows কি বলছে? আইডেন্টিফাই দ্য কন্ট্রাক্ট উইথ এ কাস্টমার, কাস্টমার সাথে কন্ট্রাক্ট আছে কিনা। তো অবশ্যই ডিস্ট্রিবিউটার সাথে ম্যারিকোর কন্ট্রাক্ট আছে। আইডেন্টিফাই দ্য পারফরমেন্স অব্লিগেশন দ্য কন্ট্রাক্ট, পারফরমেন্স অব্লিগেশন কি কি আছে সেখানে হচ্ছে ম্যারিকোকে যখন সে বলবে যে আমারে 10 বোতল, আমাকে 10 কার্টুন 150 ml এর তেল দেন, দ্যাট ইজ দ্য অব্লিগেশন, ওইটাই আপনাকে দিতে হবে, আপনি অন্য কিছু দিলে চলবে না। ডিটারমাইন দ্য ট্রানজাকশন প্রাইস, এই যে অব্লিগেশন, পারফরমেন্স অব্লিগেশন এগেনস্টে যে প্রাইসিংটা হবে, কত টাকায় বিক্রি করবেন, এই ট্রান্সফার প্রাইসিং, এটাও এখানে ইম্পর্টেন্ট হবে। অ্যালোকেট দ্য ট্রান্সফার প্রাইস টু দ্য পারফরমেন্স অব্লিগেশন অফ দ্য কন্ট্রাক্ট, যদি এমন হয় ম্যারিকো যদি বলে থাকে যে আমি
এক কার্টুন 24 পিস তেলের সঙ্গে 5 পিস সাবান ফ্রি দিব, বা 5 পিস সাবান দিব, তাহলে যখন আপনি ম্যারিকো যখন এইটাকে, এই যে দুইটা প্রোডাক্ট একটা কম্বাইন্ড অফারে সেল করলো, এইখানে এসে ম্যারিকোর একটা কাজ হবে যে পারফরমেন্স অব্লিগেশন অনুযায়ী তার হচ্ছে ট্রানসাকশন প্রাইসটা অ্যালোকেট করতে হবে। সাবানের দাম কত হবে, তেলের কত দাম হবে, সেটা ভাগ করবে। তারপরে করবে কি, এই ভাগ করার পরে যে অ্যাকাউন্টিং এন্টিটি দিবে, দ্যাট ইজ দ্য রিকগনিশন অফ রেভিনিউ। তখন এই যে রেভিনিউ রিকগনিশন দিল, তখনই বললো রিকগনাইজ রেভিনিউ হোয়েন অর অ্যাজ দ্য এন্টিটি স্যাটিসফাইস হিজ অব্লিগেশন। যখনই এই যে তার কন্ট্রোল হ্যান্ডওভার করে দিল, মানে যখনই সে কাস্টমারের গোডাউনে পৌঁছায় দিল, কাস্টমার হয়তো পে অর্ডার এখনো করে নাই, কাস্টমার হয়তো টিটি এখনো করে নাই, মেবি কাস্টমার এটা বাকিতে কিনেছে, কিন্তু যখন যদি ক্যাশে করে, অর্থাৎ পে অর্ডার আপনি পেয়ে গেছেন গত 3 দিন আগে, তখন হবে হচ্ছে ওই পে অর্ডার পাওয়ার ক্ষেত্রে যেটা হবে, ব্যাংক ডেবিট আর হচ্ছে অ্যাডভান্স সেল বা আনআর্ন রেভিনিউ ক্রেডিট হবে। আর যখন ডেলিভারি করবে তখন আনআর্ন রেভিনিউ ডেবিট হয়ে সেলস ক্রেডিট হবে। আর যদি এমন হয় বাকিতে সেল করছে, তাহলে হবে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। কোন জায়গায়, যখন এই কন্ট্রোলটা হ্যান্ড ওভার করবে। আর কন্ট্রোল হ্যান্ড ওভার ম্যারিকো কোথায় করে, ওই ডিস্ট্রিবিউটারের ওয়্যার হাউসে যখন প্রোডাক্টটা পৌঁছায় দেয়। খুবই ক্লিয়ার করে কথাগুলো বলছি, মানে ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল অর নট? Yes, sir. Understandable. ইয়েস স্যার। ওকে, স্যার একটা আমি জাস্ট এটার উপর একটা একটু কোশ্চেন করতে চাচ্ছিলাম। প্লিজ। স্যার এই যেটা হলো স্যার যেটা বললেন, স্যার যেন আমি বাটায় দেখে আসছি, যেটা হলো আমরা যে আমাদের ডিস্ট্রিবিউটরের কাছে যে গুডস গুলো পৌঁছাই, এখানে স্যার একটা হ্যাঁ। কোশ্চেন হলো আমার যে মান্থ ক্লোজে, লাইক আমি আমার 31 মার্চে আমি যে লাস্ট ইনভয়েস গুলো হয়েছে আমার, হ্যাঁ, যে মূসক 6.3 দিয়ে আমি গুডস পাঠিয়েছিলাম, বাট আমার ডিস্ট্রিবিউটর, লাইক আমার হয়তো বা চিটাগাং এর ডিস্ট্রিবিউটর, সে মালটা রিসিভ করতে পারেনি। সো এটা কিন্তু আমার, তখন আমি সেলস রিকগনাইজটা করতে পারিনি, যদিও আমি আমার আমি ব্যাটার 6.3 দিয়ে পাঠিয়েছি আমার এখান থেকে, মানে ওয়্যার হাউস থেকে। তো এটা তো স্যার যেটা করা হচ্ছে, এটা তো স্যার ঠিক আছে তাই না স্যার? মানে যেহেতু এখানে এখনো পণ্যটা পৌঁছে নাই, তার মানে আমাদের 5টা ক্রাইটেরিয়া ফুলফিল হয়নি। রাইট, আপনার পারফরমেন্স অব্লিগেশনটা এখনো, এই যে রিকগনাইজ রেভিনিউ অ্যাজ দ্য এন্টিটি স্যাটিসফাই দ্য পারফরমেন্স অব্লিগেশন, এখন অব্লিগেশন শেষ হয়নি। কারণ পৌঁছানোর আগে যদি কোনো কারণে এটা অ্যাক্সিডেন্টে ভেঙে যায়, তাহলে কিন্তু ডিস্ট্রিবিউটর আপনাকে রাজি হবে না, বা পুড়ে যায়, আগুন লাগে বা পানিতে পড়ে যায়, তখন কিন্তু আপনাকে এটা কম্পেনসেট করতে হবে। ইন্স্যুরেন্স ক্লেম আপনি কালেক্ট করবেন ফ্রম দ্য ইন্স্যুরেন্স কোম্পানি, এবং আপনি এটা তাকে দিবেন। সো আলটিমেটলি ভ্যাটের আইন অনুযায়ী, দ্য ভ্যাট অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট 2012 অনুযায়ী, আপনি ওয়ান্স ইউ ইস্যু দ্য 6.3, আপনি এটা রেকর্ডেড করে ফেলছেন, কিন্তু পরে যদি কোনো কারণে এটা পুড়ে যায়, ভেঙে যায়, নষ্ট হয়, তাহলে কিন্তু সে ক্রেডিট নোট দিয়ে এটাকে আবার উল্টা আপনাকে ভ্যাটের ট্রিটমেন্টটা চেঞ্জ করতে পারবে। আর সেলসেও রেকগনিশন হবে না যদি এটা ফাইনালি কাস্টমার কাছে হ্যান্ড ওভার না হয়। ইউ আর রাইট, ইয়েস, আপনার ঠিক আছে। Considering the five-step model, the company recognized revenue as or as the company satisfy the performance obligation by ট্রান্সফারিং দ্য প্রমিস গুড। ওই যে বললাম টু এ কাস্টমার, এখন যদি আপনি 1.5 লিটারের জায়গায় যদি 1 লিটার পাঠান, তাহলে সে কাস্টমার অ্যাকসেপ্ট করবে না। সো যেটা কমিট করছেন, যেটা অর্ডার ছিল কাস্টমার অর্ডার, সেই অনুযায়ী ডেলিভারি করতে হবে। গুডস আর কনসিডার্ড অ্যাজ ট্রান্সফার্ড when or as the customer obtain control of that goods, যখনই তার ওয়্যার হাউসে ঢুকে গেল, তখনই আপনি এটাকে গুড ট্রান্সফার ধরলেন। রেভিনিউ ফ্রম সেল অফ দ্য গুড ইজ measured at the fair value of the consideration received or receivable, অর্থাৎ যেদিন যে প্রাইস, যদি গত মাসের তেলের দাম যা থাকে, এই মাসে যদি তেল দাম বাড়ানো থাকে, তাহলে আপনার সেইটা অনুযায়ী, যদি আপনার গায়ের দাম থাকে, সেইটা অনুযায়ী কিনতে হবে, সেটা অনুযায়ী বিক্রি করতে হবে। অর্থাৎ যখন যেটা প্রাইস, সেই প্রাইসে করবেন। গত মাসে কম ছিল বা বেশি ছিল, দ্যাট ডাজেন্ট ম্যাটার। সেটা হতে পারে অন্য ইস্যু, সেটা হচ্ছে যে মানে কাস্টমার অ্যাসোসিয়েশন আছে একটা, কাস্টমার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ক্যাব আছে, অথবা ভোক্তা অধিকার আছে, তারা বলতে পারে দাম বাড়িয়েছেন কি বাড়ান নাই। বাট আপনি, অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বলছে, IFRS 15 বলছে যে যে দামে আপনি কারেন্টলি মার্কেটে বিক্রি করেন, ওই টাকা দিয়ে রেভিনিউ রিকগনিশন করবেন। রেভিনিউ ফ্রম সেল অফ গুড is measured at the fair value of the consideration received or receivable net of return of the allowance, অর্থাৎ যদি কোনোটা ফেরত আসে, ট্রেড ডিসকাউন্ট অ্যান্ড রিবেটস অ্যান্ড ভ্যাট, অর্থাৎ আপনার রেভিনিউ রিকগনিশন হবে কতগুলো জিনিস বাদ দিতে হবে। যদি কোনো সেলস রিটার্ন থাকে, সেলস রিটার্নের অ্যালাউন্স, এটা বাদ দিতে হবে। ট্রেড ডিসকাউন্ট, অর্থাৎ যদি কোনো ডিসকাউন্ট থাকে, যে 5 কার্টুন একবারে কিনলে 1% ছাড়,
10 কার্টন কিনে নিলে 1.25% ফ্রি বা ডিসকাউন্টেড, তারপর রিবেট থাকে, এবং ভ্যাটটা বাদ দিয়ে যে অ্যামাউন্টটা আসবে নেট অফ ট্রেড নেট অফ ভ্যাট, নেট অফ ট্রেড অ্যালাউন্স, নেট অফ ট্রেড ডিসকাউন্ট, রিবেট অর রিটার্ন অ্যালাউন্স, এগুলো বাদ দিয়ে যে ফিগারটা হবে দ্যাট শুড বি রিকগনাইজ অ্যাজ এ রেভিনিউ। ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ নাও? বুঝা গেছে? জি স্যার। ওকে, অনেকগুলো। স্যার একটা স্যার কোশ্চেন ছিল স্যার, স্যার একটু কি বলবেন একটু ক্লিয়ার করে যে যে স্যার রেভিনিউ ফ্রম সেলস অফ গুড ইজ মেজার্ড এট দ্য ফেয়ার ভ্যালু অফ কনসিডার, হ্যাঁ বলেন। হ্যাঁ, একটু যদি স্যার রিপিট করে এটা। ওইটা হচ্ছে যে ওই দিনে কত প্রাইস, ধরেন আপনি গত মাসে কত প্রাইস ছিল, গত মাসে কত সেল করছেন, এটা কোনো ম্যাটার না। ম্যাটার হচ্ছে এই মাসে এখনকার দাম কত। কারণ তখনকার একটা বোতলে লেখা ছিল 130 টাকা, হয়তো আপনি ডিস্ট্রিবিউটরকে তখন বিক্রি করছেন 110 টাকায়, 20 টাকা তার মার্জিন ধরলাম, রিটেলার এবং ডিস্ট্রিবিউটার। এখন এটা 150 হয়ে গেছে, আর আপনি এটার দাম করছেন 125, তাহলে এখন 110 করবেন না 125 করবেন? ইউ শুড ট্রিট এজ 125, বিকজ এখনকার সময় 125-এ বিক্রি হচ্ছে। তো ফেয়ার ভ্যালু মানে আজকের প্রাইস কত সেই অনুযায়ী করতে হবে, বা কত রাইট, টাকা আপনাকে দিয়েছে, ঠিক আছে? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে আমরা রেভিনিউ দেখলাম। এখন আপনি আসেন কস্ট অফ সেলস, এটা একটা ইম্পর্টেন্ট 18 নোট। কস্ট অফ সেলস এ কত ফিগার আছে আমরা এখানে দেখলাম যে আপনার হচ্ছে 1303 কোটি টাকা হচ্ছে সেলস, যেটা 1130 ছিল গত বছর। তার এগেনস্টে আপনার কস্ট অফ গুডস সোল্ড আছে হচ্ছে 596, তার মানে এখানে 1332-এর এগেনস্টে 596, মানে 1300-এর এগেনস্টে 600। সো জিপি ইজ টু হাই, হ্যাঁ জিপি ইজ টু হাই, জিপি পার্সেন্টেজ খুব ভালো। তো 19 নম্বর নোটে দেখেন আপনার যে কস্ট অফ সেলস সম্পর্কে কি বলা আছে। আমরা নোটের সাথে আইএফআরএস এর কনসেপ্টটা মিলিয়ে বলছি যাতে আপনারা এটা বুঝতে পারেন। কত নম্বর নোট দেখলাম, 19টা কত? জি স্যার, 19 নম্বর নোটিস স্যার। ওকে, এই যে কস্ট অফ সেল, কস্ট অফ সেলের এটা হচ্ছে একটা স্টেটমেন্ট, হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টটা করে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং করতে হয়, এটার নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড অথবা কস্ট অফ সেলস স্টেটমেন্ট করতে হয়। সেই সেইখানে ওপেনিং স্টক অফ ফিনিশ গুড, অর্থাৎ র মেটেরিয়াল তো অন্য জায়গায় থাকবে, ফিনিশ গুডের ওপেনিং কত ছিল, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার এই পিরিয়ডে কতটা তৈরি করছেন, এটা যোগ করে এই ফিগারটাকে বলা হয় মানে অ্যাভেলেবেল ফর সেল। তার থেকে ক্লোজিং ইনভেন্টরি কত আছে বের করে বাদ বাকিটা হচ্ছে আপনার এটাকে পিরিয়ড কস্ট হিসেবে ঢুকে যাবে, প্রোডাক্ট কস্ট হিসেবে ঢুকে যাবে হচ্ছে আপনার ইনকাম স্টেটমেন্ট, দ্যাট ইজ এ প্রোডাক্ট কস্ট, ঠিক আছে? তাহলে এখন দেখেন এইখানে 9.1-এর আবার নোট দেওয়া আছে, ম্যাটেরিয়াল কনজিউম ফ্যাক্টরি ওভারহেড যোগ করে যে ফিগারটা আসছে দ্যাট ইজ দা, এটা হচ্ছে এই পিরিয়ডে কত টাকার ম্যাটেরিয়াল গেছে আর কি পরিমাণ ফ্যাক্টরি ওভারহেড, লেবার, আদার ওভারহেড সবকিছু মিলে যে টাকাটা আসছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টোটাল কস্ট অফ প্রোডাকশন হচ্ছে আপনার হচ্ছে 604 কোটি টাকা। তো 604 কোটি, তাহলে ছিল হচ্ছে আপনার 30 কোটি, তার ভিতর 604 কোটি টাকা নতুন প্রোডাক্ট তৈরি হয়েছে। তাহলে 635 কোটি টাকার হচ্ছে অ্যাভেলেবেল ফর সেলস ছিল, সেখান থেকে ক্লোজিং ইনভেন্টরি আছে হচ্ছে 39 কোটি টাকা। তাহলে এখানে কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে আসছে 596 কোটি টাকা, যেটা আপনি উপরে দেখেছেন। আচ্ছা, 9.1-এ দেখেন আপনি এখানে দেখালাম। আর ফ্যাক্টরি ওভারহেডে কি কি আছে, কমিউনিকেশন এক্সপেন্স, অর্থাৎ এখানে এই ফ্যাক্টরি লেভেলে কিছু কমিউনিকেশন খরচ আছে, কস্ট অফ আউটসোর্স হিউম্যান রিসোর্স, মেডিকো বাইরে থেকে কন্ট্যাক্ট করায় অনেক সময়, আমি কল্লোলে থাকা অবস্থায় দেখেছি যে কল্লোলের থেকে কিছু কাজ করায় না, এরকম ক্ষেত্রে আউটসোর্স করে, এখানে আছে। ডেপ্রিসিয়েশন অফ দ্য প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট, যেটা ফ্যাক্টরির মেশিন, হেড অফিসের কিছু থাকবে না। এন্টারটেইনমেন্ট ফ্যাক্টরি খরচ, পাওয়ার এক্সপেন্স, প্রিন্টিং এন্ড স্টেশনারি ফ্যাক্টরির জন্য, রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স ফ্যাক্টরি, স্যালারি অ্যান্ড অ্যালাউন্স, যেটা হচ্ছে ওয়ার্কারদের এবং হচ্ছে সুপারভাইজারদের যে ডাইরেক্ট স্যালারি আসে এইটা এখানে আসবে। সিকিউরিটি গার্ড যে আছে তাদের সার্ভিস চার্জ, অ্যালাউন্স, ট্রাভেলিং অ্যান্ড কনভেন্স ফ্যাক্টরি লেভেলের খরচ, আর ওয়ার হাউস রেন্ট, তাদের নিজেদের জায়গা না ওয়ার হাউস করা আছে, এই টোটাল মিলে হচ্ছে 39,76,76,00,000 টাকা, যেটা হচ্ছে এখানে আপনার যোগ হয়েছে আপনার হচ্ছে এই ফ্যাক্টরি ওভারহেডের ভিতরে এইখানে। হ্যাঁ, আর র মেটেরিয়ালের ক্ষেত্রে কি আছে, র মেটেরিয়াল ওপেনিং ব্যালেন্স ছিল 16 কোটি টাকা, এই পিরিয়ডে 591 টাকা কিনেছে, আর শেষে আবার হচ্ছে 16 কোটি টাকা, তো ঠিক বলছি তো? হ্যাঁ 16 কোটি না, আপনার
হ্যাঁ 16 কোটি। পরে আবার হচ্ছে 59 কোটি টাকার কেনা হয়েছে, আর ক্লোজিং এ আছে হচ্ছে 19 কোটি না, স্যার স্যার 16 কোটি না, 167 কোটি স্যার। 167 কোটি টাকা ছিল, পরে হ্যাঁ 167 কোটি টাকা ছিল, পরে আবার কিছু। সো আলটিমেটলি দ্যাট ইজ দ্য ম্যাটেরিয়াল কনজিউম ইন দ্য কস্ট অফ প্রোডাকশন। এই যে এইখানেই আছে 565, এখানে এই যে আপনি পাবেন 565 প্লাস ফ্যাক্টরি ওভারহেড আছে হচ্ছে 39, যোগ করে 604 হয়। সো ফিগার আমি যা বলি এটা ইম্পর্টেন্ট না, কমা টমা দেখে অনেক সময় মিলিয়ন অথবা লাখের কমিউনিকেশনের কমা টমায় ভুল হতে পারে, বাট ফ্যাক্ট হচ্ছে এইটাই। সো এটা আমরা দেখলাম হচ্ছে ইনকাম স্টেটমেন্টে। আপনাদেরও কিন্তু ওই যে মাঝার যেটা দেখিয়েছে, এটা আইটি কোম্পানি, আমাদের সলিউশন অ্যাকাউন্টস দেখিয়েছে, ওইখানে কিন্তু মাঝার যেটা দেখিয়েছে ওইটাও কিন্তু আপনার ঠিক আছে, ওইটা সার্ভিসের জন্য, আর এটা ম্যানুফ্যাকচারিং। হ্যাঁ, তো ম্যানুফ্যাকচারিং এর আমরা যেহেতু ক্লাসটা তো আর হাতে কলমে সবাই অ্যাকাউন্টিং জার্নাল এন্ট্রি বা লেজারে পোস্টিং কিরকম হয় দেখানোর সুযোগ নাই, বাট আমরা যেভাবে ডিসকাস করছি সো দ্যাট ইউ হ্যাভ এ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন অ্যানালাইসিস, এবং আমরা এরপর রেশিও অ্যানালাইসিস দেখবো। তাহলে রেভিনিউ আসলো, কস্ট অফ সেলস আসলো, তারপর আমরা পেলাম জিপি। একটা কোশ্চেন ছিল স্যার, ওই স্যার মানে নর্মালি আমরা জেনারেলি দেখলে কিভাবে বুঝবো মানে একটা এত পার্সেন্ট সেলের এগেনস্টে এত পার্সেন্ট কস্ট অফ গুডস থাকা উচিত বা ফিনিশ গুড এত থাকা উচিত, মানে অন্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে যদি আমরা অ্যানালাইসিস করি, এরকম কি কোনো ওয়ে আছে? হ্যাঁ আছে, এটা হচ্ছে কি আপনার কস্ট অফ সেলস না, এটা হচ্ছে সিওজিএস কত পার্সেন্ট হবে ইন্ডাস্ট্রি। যেমন ম্যারিকো যে ব্যবসাটা করে এই সেগমেন্টে, ঢাকা স্টক চেঞ্জ যদি লিস্টেড কোম্পানি হয় তাহলে একটু ইজি হয়, আনলিস্টেড হলে এটা করা কঠিন। ম্যারিকো যে ব্যবসাটা করে এই রিলেটেড যারা আছে, যেমন ইউনিলিভার সহ, যদি ইউনিলিভার নাই বাট যারা আরো লিস্টেড আছে এসিআই টেসিআই, যারা যারা আছে এই সেগমেন্টে, ম্যারিকো যে সেগমেন্টে আছে, অর্থাৎ লিস্টিং শেয়ারের ঢাকা স্টক চেঞ্জের যে 350টার মতো কোম্পানি আছে, ওইখানে দেখবেন সাব ক্যাটাগরি আছে, টেক্সটাইল আছে, ইঞ্জিনিয়ারিং আছে, ব্যাংক আছে, নন ব্যাংক আছে, এরকম। এটা সম্ভবত আদার সেক্টর আছে, আদার সেক্টরে যে দেখতে পারবেন যে কেমন হয়, অথবা ম্যারিকোর গ্লোবালি অন্য অন্য দেশের যে লিস্টেড আছে সেখানে কত পার্সেন্ট সিওজিএস থাকে, কত পার্সেন্ট জিপি থাকে। এছাড়া নন লিস্টেড সিকিউরিটিজ গুলো জানা যায়, তো ওভাবে একটা রেফারেন্স জানা যায়। বাট এমন অ্যাপল টু অ্যাপল তো কম্পেয়ার করা কঠিন, হয়তো অন্য কোম্পানি তেল করে না, সেহেতু অন্য এফএমসিজি করে। আবার কেউ কেউ হয়তো তেল করে, কেউ হয়তো সাবান করে, সাবানের জিপি এবং তেলের জিপি ডিফারেন্ট হতে পারে। কালার যে দেখলাম সেগমেন্ট রিপোর্টিং এ যে কালার দিয়েছে, মানে হেয়ার কালার, ওটার প্রফিট জিপি নিশ্চয়ই হাই। সো এইভাবে রেফারেন্স দেখতে পারবেন। আচ্ছা, যেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড এর বাদ দিয়ে আমি জিপি পেলাম, জিপির পরে হচ্ছে আদার ইনকাম। এখানে নিশ্চয়ই 2.2 তে আদার ইনকাম আছে, ওয়েস্টেজ সেল টেল হাবি জাবি এগুলো থাকতে পারে, এগুলো থাকে আমি জানি। 2.2 12.22.1 মনে হয় স্টেটমেন্টটা। আমি আপনাদেরকে খুব ভালো করে পড়তে বলেছিলাম, তাহলে আমার এই জিনিসটা আরো বোঝাতে সুবিধা হতো, আপনারা এটা দেখে নিন। এই যে আদার এক্সপেন্স, ইনকাম এক্সপেন্সের ভিতরে আছে হচ্ছে আদার ইনকাম 22.1, তার মানে এখানে আপনি এই যে গেইন অন সেল অফ পিপি প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্ট সেল করছে, এখানে একটা গেইন আসছে 1,29,000। গেইন অন লিজ মডিফিকেশন, লিজ মডিফিকেশনে গত বছর ছিল। লিজ মডিফিকেশন মানে যে IFRS-16 অনুযায়ী লিজের টার্ম যদি চেঞ্জ হয় লিজ মডিফিকেশন হতে পারে, এটুকুই আপাতত জানলে চলবে। গেইন অন সিজেশন অফ দ্য লাইবিলিটি, লাইবিলিটি অনেক সময় মানে লাইবিলিটি আপনার রেকর্ড করে রাখছিলেন কিন্তু টাকা দিতে হবে না, এরকম কোনো লাইবিলিটি বুক করে রাখছে না, টাকা দিতে হচ্ছে না, এরকম যদি আপনাকে লম্বা সময় থাকে তাহলে একটা পর্যায়ে কনফার্ম করতে হয় যে এই লোকটা টাকা নিবে না বা কোনোভাবে দিতে হবে না, তখন এটা কিন্তু আপনার আদার ইনকাম হিসেবে ট্রিট হতে পারে, যেটা গত বছর ছিল এবছর নাই। রিফান্ড অফ দ্য ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্সের থেকে ক্লেম পাওয়া যায়, আপনারা জানেন ইন্স্যুরেন্সের কিছু ফিও পাওয়া যায়, এটা আছে। গেইন অন ডিসপোজাল অফ দ্য টি বন্ড, ট্রেজারি বন্ড ইস্যু কিনেছিল বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকের ট্রেজারি বন্ড কিনেছিল, এই বছর নাই। ইন্স্যুরেন্স ক্লেমের টাকা পেয়েছে। তারপরে হচ্ছে সেল অফ আরএমপিএম মানে হচ্ছে র মেটেরিয়াল প্যাকিং মেটেরিয়ালের ওয়েস্টেজ সেল করছে। রেন্টাল ইনকাম, তাদের স্পেসের কোনো একটা জায়গায় হয়তো কোনো একটা জায়গায় সাব সাব রেন্ট দিয়েছে। স্ক্র্যাপ সেল করেছে যেটা বললাম, এরকম করে মোট হচ্ছে আপনার আপনার হচ্ছে 1,70,00,000 টাকা আদার ইনকাম আছে, ঠিক আছে। আদার এক্সপেন্স কি আছে, আদার এক্সপেন্সের ভিতরে লস অন সেল অফ পিপি, আর একটা পিপি সেল করছে প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্ট, যেখানে 92,000 টাকা লস আসছে। তো নেট এই দুটো মিলে নেট করে ওখানে নিয়ে গেছে। স্যার লাইবিলিটি যেটা বললেন স্যার, অনেকদিন যদি থাকে সেক্ষেত্রে আদার্স ইনকাম হিসেবে করবে না, এটা হ্যাঁ এই বছর আইনে আছে? এটা, না এটা তো সব বছরই আইনে আছে। এটা এবছর আইন মানে কোন আইন বলছেন?
তার যদি ট্যাক্সের ক্ষেত্রে যদি এটা ব্যাংকিং চ্যানেলে হয় সেক্ষেত্রে ট্যাক্সের ক্ষেত্রে আপনার এটা ট্যাক্সের আগের যে আইনটা ছিল ওখানে 3 বছর ধরে আপনার যদি এরকম করে আনপেইড লায়াবিলিটি থাকে অনেকগুলো ক্ষেত্রে ডিমড ইনকাম হিসেবে ধরা হতো, এবারও তাই আছে সম্ভবত। আমি এক্স্যাক্টলি ওই সেকশনটা দেখে বলতে হবে, আপনি একটু দেখে নিন। এবার ট্যাক্স লটা ইজি, বাংলা যেহেতু লেখা আপনি দেখলে একই থাকার কথা যে আপনি। আর নর্মালিও এটা তো ট্যাক্সের করুক না করুক ট্যাক্স পরে আপনার অ্যাকাউন্টিং পলিসি থাকা উচিত বা ম্যারিকোর আছে যে যদি নিশ্চিত হন কাউকে আপনি বলছেন যে পেয়াবল কারোর কাছ থেকে কিনছেন, এই লোককে খুঁজে পাচ্ছেন না বা সে বলছে যে না ভাই ভুলে আমি যেটা আমার পাওয়ার কথা ছিল আপনার বেশি অ্যাকাউন্টিং করছেন এত টাকা পাবো না, এরকম যদি হয়, অথবা যাকে টাকা দেওয়ার কথা তাকে খুঁজেই পাচ্ছেন না, অথবা যে কোনো কারণে সে এটাকে ক্লেম করেনি ছেড়ে দিছে। অনেক সময় হয় আমরা অনেক পেমেন্ট ডিউ থাকে, পরে ফাইনালি পেমেন্ট করার সময় কিছু টাকা ছাড় দিয়ে দেয় যে ঠিক আছে আপনি সারা বছর ধরে আপনি কিনেছেন, সো আপনার এখানে ব্যালেন্স শো করছে হচ্ছে 23 লাখ টাকা, ঠিক আছে আপনি 2 লাখ টাকা বাদ দিয়ে 21 লাখ টাকা দেন। এরকম আনক্লেমড পেয়াবলের অংশটা যখন মাপ পাওয়া যায়, যেহেতু যখন অ্যাকাউন্টিং হয়েছে তখন হচ্ছে এক্সপেন্স ডেবিট পেয়াবল ক্রেডিট ছিল, তার মানে এটা এই পেয়াবলটা চার্জ হয়েছে এগেনস্ট ইউর ইনকামের এগেনস্টে চার্জ হয়েছে, যেহেতু এই টাকাটা এখন দিতে হবে না, দ্যাট শুড বি ট্রিটেড এজ আদার ইনকাম, তখন এটা আবার এই বছরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ইনকাম আকারে ট্রিট করতে হবে। দ্যাট ইজ দ্য জেনারেল রুল ইন IFRS। আর ট্যাক্সের একটা নিয়ম ছিল 3 বছর পর পর যদি এটাকে কোনো একটা খরচ আপনি দেখিয়ে রেখেছেন বাট পেমেন্ট করতে হয়নি, তাহলে এটাকে ডিমড ইনকামে চলে আসবে, আগের সেকশন 18-এ ছিল, নতুন আইনে একটু দেখতে হবে। তো যাই হোক এটা আমরা পেলাম আদার ইনকাম। জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এটা পড়ার দরকার নেই, আমরা জানি যে হেড অফিস সহ অন্য জায়গার খরচ, মার্কেটিং অ্যান্ড সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন, আপনার ডিস্ট্রিবিউশনের খরচ, ব্র্যান্ডিং এর খরচ, মার্কেটিং এর খরচ, মার্কেট টিমের খরচ 21 আপনারা দেখে নিন। আদার এক্সপেন্স হেডে হচ্ছে অন্য কই, যে আমরা দেখলাম যে ক্যাপিটাল লস হয়েছে এরকম একটা হেড আছে। সো নেট অফ অল দ্যাট আমরা এটা পেলাম, এটার নাম হচ্ছে অপারেটিং প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, ঠিক আছে পেলাম। তারপরে ফাইন্যান্সিয়াল ইনকাম অর্থাৎ ম্যারিকোর টাকা যে এফডিএ করা আছে ওইখান থেকে কিছু ইনকাম আসছে, আর ম্যারিকো যে ব্যাংক লোন টোন নিয়েছে বিভিন্ন জায়গা থেকে বা ট্রেডিং লোন নিয়েছে সেটার এগেনস্টে যে খরচ, সো এইটা আপনার ফাইন্যান্সিয়াল ইনকাম এবং ফাইন্যান্সিয়াল কস্ট বা দিয়ে নেট অফ করে আপনি যেটা পেলেন সেটা বাদ দিয়ে যেটা পেলেন নেট প্রফিট বিফোর কন্ট্রিবিউশন অফ ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড অ্যান্ড ওয়েলফেয়ার ফান্ড। অর্থাৎ এইটা কেন করতে হয়, এই টাকাটার উপরে আগে হচ্ছে WPPF করে পরে ট্যাক্স হিসাব করতে হয়। এই জন্য যেটা করা হয় সিওজিএস থেকে ডাইরেক্ট সেলস থেকে সিওজিএস বাদ দিয়ে জিপির পরে আদার ডাইরেক্ট এক্সপেন্স ওপেক্স গুলো থাকে সেটা যোগ বিয়োগ করে ফাইন্যান্সিয়াল ইনকাম এক্সপেন্স চার্জ করার পর যে ফিগারটা পাওয়া হয় তার নাম হচ্ছে প্রফিট বিফোর কন্ট্রিবিউশন টু দ্য ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড অ্যান্ড ওয়েলফেয়ার ফান্ড। এটার উপরে যে পার্সেন্টেজ কন্ট্রিবিউশন থাকে এটা বাদ দিয়ে, এটা এমপ্লয়ীদের ভিতরে ডিস্ট্রিবিউশন হয়, বাদ দিয়ে যেটা আমরা পাই সেটা পাই হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স, তারপর হচ্ছে ইনকাম ট্যাক্স হিসাব হয়, এটাকে বলা হচ্ছে ইনকাম ট্যাক্স এক্সপেন্স। এর ভিতর দুইটা অংশ থাকতে পারে, একটাকে বলা হয় কারেন্ট ট্যাক্স, একটা ডেফার্ড ট্যাক্স। এটা আমরা IAS-12 আমি পাঠিয়েছি, ওটা দেখে নিন। তারপর পেলাম প্রফিট ফর দ্য ইয়ার, সেটা হচ্ছে আমরা দেখলাম 355 কোটি টাকা। অ্যান্ড দেন আপনি হচ্ছে আদার কম্প্রিহেন্সিভ ইনকাম, যেটা হচ্ছে যে ট্যাক্সের ক্যালকুলেশন আসে না, এরকম আদার কম্প্রিহেন্সিভ ইনকামের ভিতরে হচ্ছে রিইম্বার্সমেন্ট অফ ডিফাইন্ড বেনিফিট প্ল্যান। এটা হচ্ছে যে আপনার 14.3 অর্থাৎ IAS-19 অনুযায়ী যে আপনি যে এই আদার এমপ্লয়ি বেনিফিট যে হিসাব করছিলেন ডিফাইন প্ল্যান, সেইখানের কিছু টাকা আপনাকে দিতে হয় নাই। আমরা দেখি 14.3-তে কি বলা আছে, দেখি নোটটা, যেহেতু এটা আনইউজুয়াল আইটেম একটু দেখছি। আপনারা আমার মতো লাইন বাই লাইন কাইন্ডলি পড়েন, আপনারা কিন্তু এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা এবং আরো দু একটা আছে ধরেন বেক্সিমকো, তারপরে হচ্ছে লাফার্স, এরকম যারা ভালো ভালো কোম্পানি, জিপি যেটা সার্ভিস সেক্টর, একটু যদি অ্যানুয়াল রিপোর্টটা দেখে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করেন, আই এম শিওর যে ইট উইল বি এনক্রিজ ইউর নলেজ, এবং আপনি একটা আরো অনেক বেশি সুবিধা হবে বোঝার জন্য। এই দেখেন এখানে একটা খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে এমপ্লয়ি বেনিফিট নেট ডিফাইন বেনিফিট প্ল্যান। এখানে দুইটা থাকে, একটা হচ্ছে আপনার নিশ্চয়ই জানেন ডিফাইন এবং হচ্ছে থাকে। তো এখানে টোটাল এমপ্লয়ি বেনিফিট কস্ট আসছে কত, নেট ডিফাইন লায়াবিলিটি মানে কত টাকা দিতে হবে, লায়াবিলিটি কত টাকা আছে, টোটাল এমপ্লয়ি বেনিফিট কত টাকা এবং এমপ্লয়ীদের বেনিফিটের টোটাল হিসাবটা কত, এটা বের করে পরে হচ্ছে কারেন্ট অ্যান্ড নন কারেন্ট ক্লাসিফিকেশন অফ দ্য এমপ্লয়ি বেনিফিট। কারেন্টের ভিতরে আছে এই বছর শেষে কত লোকজন চলে যাবে এটা, আর নন কারেন্ট কত,
এইখানে এসে আপনি আপনার মুভমেন্ট ইন দ্য নেট ডিফাইন, এটা হচ্ছে IAS-19 অনুযায়ী, এটা অ্যাকচুয়ারি ভ্যালুয়েশন করতে অনেক সময় করে ফাইনালি এখানে একটা বেনিফিট পাওয়া গেছে। আমি আর ডিটেইলটা এখন দেখাচ্ছি না, বিকজ এটা ডিটেইল ক্যালকুলেশনটা আমার সামনে নাই, সো দ্যাট আমি যদি এটা এত ডিটেইল এখন দেখতে যাই তাহলে এটা নিয়ে আবার দেখতে হবে। তবে এটা সব জায়গায় প্র্যাকটিসও নেই, আপনাদেরকে বলি সেটা হচ্ছে এই যে অ্যাকচুয়ারি কথা বলছিলাম, অ্যাকচুয়ারি অ্যাজাম্পশন, অর্থাৎ অ্যাকচুয়ারি অ্যাজাম্পশন কি করে, আপনার একটা উদাহরণ বলি, এটা সিম্পলিফাইড হতে বলি। একটাকে বলা হচ্ছে যে আপনার ডিফাইন বেনিফিট প্ল্যান, এটা হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে পিএফ। খেয়াল করে দেখেন পিএফ এর টাকাটা কি হয়, আপনি 10% দিচ্ছেন, আপনার এমপ্লয়ির কাছ থেকে 10% কেটে রাখছেন। এই যে বোথ কন্ট্রিবিউশনটা পিএফ এর ফান্ডে জমা দিয়ে দিলে আপনার আর সামনে লাইবিলিটি নাই, যা হবে ওইখান থেকে যাবে। কিন্তু গ্র্যাচুইটিটা ইন্টারেস্টিং, গ্র্যাচুইটিটা এমন যে ধরেন আপনি যদি 5 বছরের সার্ভিস লাইফ হয় তাহলে এভরি ইয়ার্স এর জন্য হয়তো একটা করে বেসিক আপনাকে দিবে, দ্যাট ইজ কল্ড গ্র্যাচুইটি। 5 থেকে 7 বছর হলে হয়তো 100 দিবে, 7 থেকে 10 হলে 1.5টা দিবে, 10 থেকে 15 হলে 2টা দিবে, তারপরে 15-এর উপর হলে হয়তো 2.5টা দিবে, এবার 20 বছরের উপর যারা আছে 3টা বেসিক দিবে। এই যে ডিফারেন্ট ডিফারেন্ট এমপ্লয়ীদের লাইফ টাইম, তাদের স্টে টাইমের উপরে যে গ্র্যাচুইটির এভরি ইয়ারের জন্য একটা একটা করে বাড়ছে বা কমছে, সেইটা যেহেতু ডিফাইন না, সেটা যেহেতু আপনাকে আপনার নিজেকে প্রভিশন করতে হয়, এই প্রভিশনটা করলে একটা এমপ্লয়ি 20 বছর থাকবে, সে যদি 18 বছর বা 15 বছর চলে যায় তাহলে অ্যাকচুয়াল গেইন অথবা লস দুইটাই আসতে পারে। এই হিসাবগুলো করেই হচ্ছে এইখানে আপনার অ্যাকচুয়াল গেইন এবং লস হিসাব করে। এটা কম্পারেটিভলি এটা কাম্বারসেম IAS-19, আমি এটা দিব, আপনারা দেখেন। আর এর চেয়ে বেশি আপাতত আমি ডিসকাস করতে চাচ্ছি না, আমি মোটামুটি সবারই প্র্যাকটিসটাও নাই, বাট কিছু টার্ম অলরেডি আমি বলে ফেলেছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কি মিন করছি। এই আপনার প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি দিয়ে যখন আমি উদাহরণ বুঝালাম তখনই হোপফুলি ইউ শুড আন্ডারস্ট্যান্ড যে কেন আমি এভাবে বললাম। ঠিক আছে, মানে একটা হচ্ছে যে একদম লাইবিলিটি একবার শেষ, আর একটা শেষ না, এটা টাইম টু টাইম আপনারা আসতে পারেন। আমি কিন্তু 100 ঘন্টা ক্লাস নিলেও যে স্পিডে পড়াই, যেভাবে কনসেন্ট্রেট হতে পড়াই, 3 ঘন্টা অন্য টিচার যেভাবে পড়াবে আমি কিন্তু 1.5 ঘন্টায় সেই জিনিস পড়াই। সো আমি কিন্তু অনেক সময় ধরে স্লো স্টাইলে পড়াতে পারি না, আমার একটা টেম্পো থাকে, একটা এক্স টেম্পোতে পড়াই। এই কারণে আমি যদি 1.5 ঘন্টা ক্লাস নিই, মানে এটা অন্যভাবে নিয়ে না, অন্য টিচারদের 2-2.5 ঘন্টা ক্লাসের সমান কন্টেন্টটা আমি ডেলিভারি করার চেষ্টা করি এবং ইচ অ্যান্ড এভরি ডিটেইল করার চেষ্টা করি। অতএব আমি খুব বেশি সময় ধরে ক্লাস নেওয়ার এনার্জি পাই না, আমি 1.5 ঘন্টা ক্লাস ইজ টু মাচ, যে স্টাইলে যে পেসে আমি পড়াই। সো এই কারণে আমি আর বেশি নিব না, আজকে আপনাদেরকে অলরেডি বেশ কিছু পয়েন্ট ক্লু দিয়ে দিয়েছি, আপনারা এটা নিয়ে স্টাডি করবেন এবং আপনারা হয়তো আর বেশি ক্লাস পাবেন না, সেক্ষেত্রে কিন্তু আমাকে পেতে পেতে আজকে যেরকম কোশ্চেন করলেন এরকম অনেক কোশ্চেন আপনাদের করা উচিত বলে আমার মনে হয়, এবং কোশ্চেন করলে আপনারা লাভবান হবেন এবং যারা ভবিষ্যতে এই ভিডিওগুলো দেখবে শিখবে তাদের জন্য অনেক উপকার হবে আপনার কোশ্চেন দিয়ে। সো আই এম রিকোয়েস্টিং অল অফ ইউ টু আস্ক অ্যাজ অ্যাজ মাচ কোশ্চেন অ্যাজ ইউ ক্যান, অ্যাজ মেনি কোশ্চেন অ্যাজ ইউ ক্যান। আস্ক করবেন, না আস্ক করলে আপনার আসলে ক্লারিটি হবে না। এখন আমরা ছিলাম হচ্ছে ইনকাম স্টেটমেন্টে, আমরা ইনকাম স্টেটমেন্টের পার্টটা একটু দেখে আলাপ করে শেষ করি, দেন আপনি হচ্ছে যে আপনাদের 2-1টা কোশ্চেন আজকে থাকলে নিয়ে আমি শেষ করতে চাচ্ছি। তাহলে এখানে পেলাম রেভিনিউ, কস্ট অফ সেলস বা কস্ট অফ রেভিনিউ, জিপি, তারপরে সব হিসাব হয়ে গেল। এরপরে আর্নিং পার শেয়ার। এখানে একটা ইন্টারেস্টিং হচ্ছে যে এখানে ডাইলুটেড সিকিউরিটিজ নাই, এটা IAS-33 আমার ভিডিও আছে, দেখে নিন। ডাইলুটেড সিকিউরিটিজ নাই দেখে অনলি বেসিক ইপিএস ইজ দেয়ার। বেসিক ইপিএস মানে হচ্ছে এখানে এমন নাই যে এই কমন স্টকের এই ডাইলেশনটা এক 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 লাইনে বোঝানো কঠিন। IAS-33 আমার একটা ভিডিও আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন, সেখানে বলা আছে বা এটা IAS-এই বলা আছে যে আপনার যদি লাইবিলিটি থাকে, লং টার্ম লাইবিলিটি লাইক বন্ড অথবা প্রিফার্ড শেয়ার, এটা যদি কনভার্ট করার অপশন থাকে ইনটু কমন শেয়ার, এটাকে বলে কনভার্টেবল সিকিউরিটিজ। কনভার্টেবল সিকিউরিটিজ গুলো বা শেয়ার অপশন থাকলে এটাকে ডাইলুটেড আসে, আদারওয়াইজ এইখানে অন্য কিছু নাই। কত শেয়ার হোল্ডার আছে, কত টাকা ইনকাম এবং কত নাম্বার অফ শেয়ার ভাগ দিয়ে যে ফিগারটা পাবেন, দ্যাট ইজ কল্ড বেসিক ইপিএস ফর পার শেয়ার। মানে প্রতি 10 টাকার এগেনস্টে ম্যারিকোর লাভ হয়েছে 112 টাকা। মিস্টার হাসান, ইফ ইউ
you are allowed to ask your question because you have raised your question hand. Please, you unmuted yourself and ask question. স্যার বলেন। স্যার আমি জানতে চাচ্ছিলাম যে আপনার যে আপনি যে ব্যালেন্স শিটটা দেখাইছেন এটা তো শুধু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অংশগুলা ইয়ে করতেছে, কিন্তু আমি চাচ্ছিলাম যে প্রথমে আমি বাজেট দিব, তারপর বাজেট অনুযায়ী ওই বাজেট অনুযায়ী আমার ইনকাম স্টেটমেন্ট হবে কিনা, কিংবা আমার এখানে কোনো ভেরিয়েন্স থাকবে কিনা, তারপর আমার এই মানে একটা কোম্পানি যখন আমার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সিস্টেমে আমি চাচ্ছিলাম আর কি, ওরকম কি সম্ভব? না, এখানে আমি বলি এটা আপনার কোর্স কন্টেন্ট যদি দেখেন, আপনি কোন কোর্সে ভর্তি হয়েছেন, এখানে আপনি কি প্রিপারেশন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নাকি ওই যে এই এক্সেলের যে 6টা ক্লাস নিছে ওইটা, মানে ইয়ে বিজনেস অ্যানালাইসিস, ওইটাতে কোনটাতে না না, প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কথাই বলতেছিলাম স্যার। প্রিপারেশন অফ, হ্যাঁ ওকে ওকে বুঝতে পেরেছি। প্লিজ মিউট করে আপনার কোশ্চেন পেয়েছি। সেটা হচ্ছে প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা হবে না, এটা আরেকটা কোর্স আছে, এটা বাজেটের, ওইটা আপনাকে করতে হবে। এইখানে যা যা করছি এটা ওই কোর্স কন্টেন্টের মোর দ্যান ডেলিভারি করছি, মানে কন্টেন্টে যা লেখা আছে আপনি ইউ চেক ব্যাক যে ওইখানে বাজেটের কোনো কথাই নেই, বিকজ বাজেট ইজ এ ডিফারেন্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। আমরা করছি প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাজ পার আইএস আইএফআরএস এন্ড আরজিএসি রুলস টুলস নিয়ে করছে। এখানে বাজেটটা ইজ এ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পার্ট, এটা কোনো ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর পার্ট না, এবং এটা ইন্টারনালি করা, এটা এক্সটার্নাল কোনো রিপোর্টিং করতে হয় না। ওইটার জন্য আরেকটা কোর্স আছে, আমি আগে নিয়েছিলাম, ওইটা ভেরি এক্সপেন্সিভ কোর্স, বাট আমি ওইটা করেছিলাম। ওইটা আপনি চাইলে রেকর্ডেড ভার্সন আছে ক্লাসে। আজকে আমাদের ক্লাসে কে আছেন আমাদের সাথে বিসলিউশন থেকে? মিসলিউশন থেকে কে আছেন? কে ছিল শুরুতে? আমি সাজিদুল ইসলাম স্যার, প্লিজ। ওকে সাজিদুল, ওই যে ওনারা যেটা চাচ্ছে, আমরা তো বাজেট প্ল্যানিং এর একটা কোর্স সামনে ছাড়বো, ওইটা হলে যারা যারা ইন্টারেস্টেড ওদেরকে জানাবেন। আর যদি ওইটাতে সময় লাগে তাহলে আমাদের যে এডিউ টিভিতে যে রেকর্ডেড আছে বাজেট প্ল্যানিং কোর্সটা, কত টাকা আমি জানি না, 1-1.5 টাকার বেশি হওয়ার কথা না, ওইটা উনি কিনতে পারে। ওইখানে কিন্তু সব ক্লাসগুলো A to Z করা আছে, ওইটা খুব ইন্টারেস্টিং হবে, উনি ওনাকে দিতে পারেন। আপনি এই গ্রুপে ওইটা লিঙ্কটিং দিয়ে দিন, ঠিক আছে? বোঝা জি গেছে সাজিদ? শিওর শিওর আচ্ছা জি। আচ্ছা, মাজিদুর রহমান প্লিজ কোশ্চেন করেন ভাই। হাসান স্যার সাহেবের কোশ্চেন, জি বলেন। স্যার আমার কোশ্চেনটা যদিও একটু মানে ট্যাক্সের সাথে রিলেটেড, প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে রিলেটেড। জি জি। ধরেন প্রভিডেন্ট ফান্ডের যে টাকাটা, হ্যাঁ, এই যেখানে যে হুম প্রভিডেন্ট ফান্ডের কথা আছে, হুম প্রভিডেন্ট ফান্ড ধরেন এমপ্লয়ি কন্ট্রিবিউশন থাকে, এমপ্লয়ার কন্ট্রিবিউশন থাকে। এখন হুম কোনো কারণে এমপ্লয়িকে অ্যামাউন্টটা ফরফিট করা হয়েছে, অর্থাৎ এমপ্লয়িকে টাকাটা দেয়া হবে না হুম কোনো একটা কারণে, তার ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটির কারণে তাকে হুম, স্যাক করা হয়েছে, এবং তার যে প্রভিডেন্ট ফান্ডের যে টাকাটা আছে সেটা আর তাকে দেয়া হবে না। হ্যাঁ এখন সেক্ষেত্রে স্যার আমি যেটা ফেস করছি, যে অডিটর বলছে যে, প্লাস আমাদেরকে কিছু রেফারেন্স দিচ্ছে যে সেই টাকাটা আমাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ইনকাম হিসেবে দেখাইতে হবে। হুম হুম এখানে আরেকটা বিষয় একটু উল্লেখ্য, সেটা হচ্ছে যে কোম্পানি যখন এমপ্লয়িকে প্রভিডেন্ট ফান্ডের টাকা দিচ্ছে, কোম্পানি কি করছে, সেই টাকাটার উপরে যে ট্যাক্স আসবে অতিরিক্ত, হুম। সেটাও শোধ করে দিচ্ছে এমপ্লয়ির হয়ে। না, এটা তার তো মানে কি? এমপ্লয়ি ট্যাক্স তো দেওয়ার কথা না, এটা কেন করছে? এটা তো নিয়ম অনুযায়ী করছে না, অনিয়ম করতেছে। এমপ্লয়ি ট্যাক্স কেন অর্গানাইজেশন দিবে? মানে অর্গানাইজেশন বলছে যে আমার অতিরিক্ত প্রভিডেন্ট ফান্ড দেওয়ার কারণে এমপ্লয়ির যে অতিরিক্ত ট্যাক্স আসছে আমি সেটাও দিয়ে দিচ্ছি। এটা একটা সে এমপ্লয়ি। এটা অতিরিক্ত দিচ্ছে, এটা কিন্তু আইনে নাই। যাই হোক, হ্যাঁ বলেন, আচ্ছা ওইটা এখন নিয়ম নেই। যেহেতু যেহেতু স্যার, হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছি স্যার, কিন্তু স্যার জি এমপ্লয়ের সে ট্যাক্সটাও কোম্পানি দিচ্ছে স্যার। হুম হ্যাঁ, এখন অডিটর যখন বলছে যে এই টাকাটা আপনি ইনকাম হিসেবে দেখাইতে হবে, কথার কথা স্যার 20 লাখ টাকা প্রফিট করে দিচ্ছে। হ্যাঁ এখন আমি যখন এটা আদার ইনকাম হিসেবে দেখাবো আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, তখন তো আমাকে এটার উপরে ডাইরেক্ট 27.5% ট্যাক্স দিতে হবে। হ্যাঁ কিন্তু হ্যাঁ কোম্পানি বলতেছে যে না, এটা আমি ইনকাম হিসেবে দেখাবো না এই শর্তে, মানে এই কারণে, প্রথম কথা হচ্ছে যে সে আমার কোম্পানিতে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি করছে, এই জন্য হ্যাঁ আমি এটা কম্পেনসেশন হিসেবে তার কাছ থেকে টাকাটা নিয়ে নিছি। হুম, সেকেন্ড কথা হচ্ছে যে আমি যখন প্রভিডেন্ট ফান্ডে টাকা দিছিলাম তখন তো আমি অলরেডি একবার ট্যাক্স পে করছি, হুম, তাহলে আমি যদি এটা আমি আমার ইনকাম হিসেবে দেখাই, আমাকে আবার ট্যাক্স দিতে হবে। প্রথম কথা, আমি যে রিকভার করতে চাচ্ছি সেখানে আমার টাকা কমবে, আমি একবার ট্যাক্স দিছি, আবার ট্যাক্স দিতে হচ্ছে, ডাবল ট্যাক্স দেওয়া লাগতেছে। তো এই কারণে মানে একটা ডিলেমার সৃষ্টি হচ্ছে। আচ্ছা, এটার উপরে। ডিলেমা না, এটা ডিলেমা না, আমি বুঝতে পারছি। আপনার কোশ্চেন শেষ? জি স্যার। প্রথমত ডিলেমার কিছু নাই, এটা
আপনার যেটা বলছেন সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে যে এমপ্লয়ি ট্যাক্সটা দেওয়াটা আপনার ঠিক হয়নি, এটা প্রথম রং। দিলে এটা দিচ্ছেন, এটা নিয়ে কোনো কোশ্চেন নেই, এটা তো এমপ্লয়ি বেনিফিট দিতে পারে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে এই নিয়মটা খুব আগের না, এটা এফআরসি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের একটা সার্কুলেশন আছে যে আগে যেটা ছিল আমরা পিএফ এ যখন কোনো টাকা দিয়ে দিতাম বোথ কন্ট্রিবিউশন, সেখান থেকে কতগুলো ইস্যু থাকতো। একটা হচ্ছে যে একটা এমপ্লয়ি যদি টার্ম থাকে যে 3 বছর না হইলে সে পাবে না, তখন তার অংশটা সে নিত, কোম্পানির অংশটা থেকে যেত ওই অ্যাকাউন্টে। তো এটা এক্সিস্টিং এমপ্লয়ীদের ভিতরে ভাগাভাগি হইতো, কোম্পানিকে আর ফেরত দিতে হতো না, আসতো না। কিন্তু এফআরসির বছর 3 আগে যে সার্কুলারটা ছিল এটা চলে আসছে অলরেডি, এখানে বলা আছে ক্লিয়ারলি, একদম ক্লিয়ারলি, এটা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল হচ্ছে এটা দায় দায়িত্ব, এবং তারা রিপোর্টিংটা ঠিক করবে, এখানে আমার আপনার কিছু করার নাই, অডিটরের এখানে কিছু বলার নাই। ওইখানে ক্লিয়ারলি বলা আছে যে এরকম আনডিস্ট্রিবিউটেড অথবা ফরফিটেড অ্যামাউন্ট যেগুলো থাকবে, এটা প্রতি বছরে যেগুলো ক্রিয়েট হবে এই অংশগুলো ব্যাক করতে হবে অর্গানাইজেশনে অ্যাজ আদার ইনকাম। এটা এবং ক্লিয়ারলি বলা আছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি বলছেন ট্যাক্স দিচ্ছেন, আপনি তো ওইটা পিএফ এর যে কন্ট্রিবিউশন, ওইটা তো আপনি অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার হিসাবেই তো আপনি পাচ্ছেন, তাই না? আপনি তো ধরেন আপনার এই কি বলে আপনার যে এই যে দেখেন এখানে এই যে কন্ট্রিবিউশন তো অর্গার পর এই যে এখানে ফান্ডের টাকা দেওয়ার পরে ট্যাক্স ক্যালকুলেশন হচ্ছে, ঠিক আছে? তো স্বাভাবিকভাবেই আপনি তো এটা হচ্ছে অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার পাচ্ছেন, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে এই টাকাটা ব্যাক করলে ট্রু, এটা ঠিক আছে, ডাবল ট্যাক্সেশন আসছে, বাট এইটা আসলে ধরেন রেগুলেটররা যে রেগুলেট করে সেখানে তো আমার আপনার ওইটাকে ভায়োলেশন করার সুযোগ নেই। হোয়াট উই ক্যান ডু, আপনারা যারা কোম্পানি তারা এফআরসি তে অ্যাপ্লাই করতে পারেন, বুঝাইতে পারেন, বা ইনকাম ট্যাক্সের একটা নিয়ম করছে, আপনি তো না মেনে এটা থাকতে পারবেন না, মানতে হবে। কিন্তু যদি আপনি মনে করেন এটা যৌক্তিক না, তখন এনবিআর এ কিন্তু বিভিন্ন চেম্বার বিভিন্ন জায়গা থেকে আপনার প্রপোজাল দেওয়া হয়। হোয়াট ইউ ক্যান ডু, ইউ ক্যান অ্যাপ্রোচ ফ্রম ইউর মানে নিশ্চয়ই যে ব্যবসা করেন ওই ব্যবসার ট্রেড বডি আছে, অ্যাসোসিয়েশন আছে, ঢাকা চেম্বার আছে, এমসিসি আছে, এফবিসিসি আছে, এইসব জায়গা থেকে এই ইস্যুটা নিয়ে অনেকেই কথা বলে, এই ইস্যুটা নিয়ে এফআরসির কাছে তোলা উচিত, তুলতে পারে। বাট যেহেতু আইন আছে, অডিটরের আসলে হাত পা বাঁধা, অডিটরের এখানে আমি কোনো দোষ দেখি না। দে হ্যাভ টু চেক ওয়েদার দা যে আপনি ফরফিটেড অ্যামাউন্ট আছে কিনা, আমি একদম জেনে বলছি কথাটা, যে এরকম কোনো অ্যামাউন্ট আছে কিনা যেটা ফরফিচার হয়েছে অথবা আনপেইড আছে, সেই অংশটা কিন্তু কোম্পানিকে ফেরত দেওয়ার জন্য এফআরসির একটা সার্কুলার আছে, সেটাকে কমপ্লাই হচ্ছে কি হচ্ছে না এটা দেখার দায়িত্ব আপনার অডিটরের। সো অডিটর কে আমি জিজ্ঞেসও করি না, বাট আমি কিন্তু তার পক্ষেই কথা বলছি, বিকজ এখানে অডিটরের পক্ষ না, এটা যেটা আইন আছে এটা আইন কমপ্লাই করতে হবে। কারণ আইনের ভিতর যদি কোনো ভুল থাকে, অথবা যদি এটা সাবজুডিস হয়, অথবা যদি এটা কোনো মানে আনইকুইটেবল হয়, অর্থাৎ প্রত্যেকের প্রতি ইজিলি মানে ইকুয়াল অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে, আনবায়াস হচ্ছে, তখন আপনাকে ইউ শুড অ্যাপ্রোচ টু দ্য কম্পিটেন্ট অথরিটি টু চেঞ্জ দ্য রুল। বাট রুলকে ভায়োলেট করবার কোনো ক্ষমতা আমাদের নাই। আমি মনে হয় বুঝাইতে পারছি আপনাকে। জি স্যার, ক্লিয়ারলি বুঝতে পেরেছি। ঠিক আছে, এই এই ইস্যুতে আরেকটা একটু ছোট্ট কোশ্চেন করি হ্যাঁ স্যার, বলেন। গ্র্যাচুইটি। হ্যাঁ বলেন। মনে করেন স্যার আমার কোম্পানি গ্র্যাচুইটি দেয়, হুম এখন কিছু এমপ্লয়িকে কথার কথা স্যার স্যাক করছে বা চলে গেছে তারা। হুম এখন তাদেরকে একটা হিউজ অ্যামাউন্ট গ্র্যাচুইটি দিতে, ধরেন ঠিক। প্রত্যেককে 1-1.5 কোটি টাকা করে গ্র্যাচুইটি হ্যাঁ পেমেন্ট করতে। হ্যাঁ হ্যাঁ এখন গ্র্যাচুইটি যেহেতু 1-1.5 কোটি টাকা হচ্ছে, তার মানে নিশ্চয়ই এখানে একটা এক্সেস পারকুইজিটের হ্যাঁ বিষয় চলে আসে। হুম এক্সেস পারকুইজিট যখন দিতে যাচ্ছি, তখন আমার কোম্পানি থেকে একটা কোশ্চেন চলে হচ্ছে, আচ্ছা আমি এক্সেস পারকুইজিটটা কেন দেবো? হুম মানে কোম্পানি দিতে চাচ্ছে না, কোন বেসিসে? এটাও কিন্তু এই এটাও সিমিলার। হুম এই বেসিসে দিতে চাচ্ছে না, একটু বলি স্যার। হ্যাঁ, এখন এটা দেওয়ার সুযোগ আমি বলি, আপনি যে কোশ্চেনগুলো করতেছেন সেগুলো অল আর ফিসক্যাল পলিসি, ইনকাম ট্যাক্স রুলস এন্ড রেগুলেশনস, ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী। এখানে আসলে আমার আপনার কিছু করার নাই। যে বিষয়টা আপনি এখন তুললেন সেটা এরকম যে গ্র্যাচুইটি জিনিসটা কি হয়, যত পুরনো এমপ্লয়ি তত বছরের বাড়তে থাকে, এবং আপনি যদি টাকা নাও দেন তাহলে মোস্ট অফ দ্য কেসে দেখা যায় যে লেবার কোর্টে চলে যায়, আপনাকে বাধ্য করে। এই যে আপনার ডক্টর মোহাম্মদ ইউনিসের মতো লোককে গভর্নমেন্ট চেয়েছে, বা যাই হোক হোয়াট এভার দ্য কেস, কেউ কেউ বলে গভর্নমেন্ট বলছে, আবার কেউ কেউ বলে না এই গ্রামীণ ফোন বা গ্রামীণ ইয়ের এমপ্লয়িরা করছে, যাই হোক হোয়াট এভার দ্য কেস, এটা আমি এই ডিবেটে যেতে চাই না। বাট ফ্যাক্ট ইজ দ্যাট যে এই ধরনের গ্র্যাচুইটি পেমেন্ট করে নেই, এটা নিয়ে আসছে। এখন আপনাকে করতেই হবে, আর করতে গেলে যখন আপনি এটা হিসাব করবেন, যখন করবেন তখন ওই বছরে পারকিউজিটের ইম্প্যাক্ট পড়বে। এবং ইনকাম ট্যাক্স আইনে শুধু পারকিউজিট অথবা এই যে একটু আগে বললেন পিএফ এর টাকা ফেরত আসা, এটা কিন্তু ইস্যু না। এরকম অনেক ধরনের ডাবল ট্যাক্সেশন আছে, অনেক জায়গায় মিসম্যাচ আছে, অনেক জায়গায় কিন্তু আপনার বিজনেস ফ্রেন্ডলি আইন নাই। এগুলো আমার আপনার কিচ্ছু করার নাই। একটা ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন বলতে পারবে না আমি এটা কমপ্লাই করবো না, তাই করতে হবে।
তাদের যেটা করতে হবে, কোন কোন জায়গায় অসঙ্গতি আছে, আপনি যেমন যদি আমাকে প্রপোজাল আকারে তৈরি করে দেন যে এই জিনিসটা এভাবে করতে হবে, আমি কিন্তু আমাদের আইসিবি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশের ট্যাক্সেশন কমিটির আমি মেম্বার, ওইখান থেকেও আমরা পাঠাইতে পারি। আমি যেটা করতে পারি, ঢাকা চেম্বারে ট্যাক্সেশন কমিটির হচ্ছে আমি কো কনভেনার, ওখান থেকেও পাঠাতে পারি, এমসিসিএ এবং অন্যদের আইসিএম ইনস্টিটিউটে পাঠাতে পারি। সো আপনারা যদি স্পেসিফিক লিখে দেন, এই জিনিসগুলো যেতে পারে। কারণ কেন যেতে পারে আমি একটু বলি। বছর 2 আগে বা 3 বছর আগে একটা আইন আসছিল যে আপনার এই ডাব্লিউবিপিএফ এর টাকার উপরে আবার এমপ্লয়ের এন্ডে ট্যাক্স দিতে হবে। এটা নিয়ে অনেক কোশ্চেন আসছিল। আমি ঢাকা চেম্বার থেকে, আইসিএসবি থেকে আমি প্রেজেন্টেশন দিয়েছিলাম, আমি ভিডিও আছে দেখাবো আপনাকে। ঢাকা চেম্বার থেকে দিয়েছিলাম, আইসিএম এর অফিসিয়াল থেকে আমি প্রেজেন্টেশন করছিলাম, বিভিন্ন জায়গা থেকে। পরবর্তীকালে কিন্তু এটা ইনকাম ট্যাক্সের ওই চেঞ্জটাকে উইথড্র করছে। তো আমি বিষয়টা হচ্ছে, আমার কথা হচ্ছে যে কোনো আইনকে আমরা মানবো না বা ইরেশনাল ইন্ডিভিজুয়াল বললে হবে না, সেটার এগেনস্টে অ্যাপ্রোপ্রিয়েট প্রপার চ্যানেলে যদি বলা হয় এবং যদি আইনটাকে চেঞ্জ না করা পর্যন্ত এটাকে কমপ্লাই করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কথা। এর বেশি আর আমার পক্ষে এই মুহূর্তে ইনকাম ট্যাক্সের এত ডিটেইল বলাটা কঠিন, বিকজ আমি তো ইনকাম ট্যাক্সের এখানে অত ডিটেইলে বসি না। সো হোপফুলি আপনারা আমার কথাগুলো ক্লিয়ারলি বুঝতে পারেন। আমি কিন্তু কোনো অ্যাম্বিগুইটি রেখে কথা বলি না, যা বলি খুব ক্লিয়ার। এবং প্রবাবলি আপনার রেফারেন্স গুলো আপনি চেক করে দেখবেন, অনেক সময় রেট ফেড বা আইনের সেকশন, বাট যেটা বলছি এটা মোটামুটি জেনে বুঝে বলছি। তো হোপফুলি ইনকাম স্টেটমেন্ট রিলেটেড ডিসকাশনটা আজকে শেষ হয়েছে। নেক্সট দিনে একটু আগে যে ভাই কোশ্চেন করছিলেন আমাদের এখানে, ওনার একটা পার্টের ডিসকাশন হবে রেশিও অ্যানালাইসিস এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। নেক্সট ক্লাসটা হবে, কিন্তু আমি বাজেটের সাথে করতে পারবো না, বিকজ বাজেটের প্রসেসে আরেকটা সেশন আছে। কিন্তু একটু আগে যিনি কোশ্চেন করছিলেন যে ওইটা নেক্সট দিনে আমরা ডিটেইল এবং জেড স্কোর অ্যানালাইসিস সহ অনেকগুলো ইন্টারেস্টিং টপিকস আছে। হোপফুলি ইউ everyone should join this session. That will be one of the most important session for all of you. আপনারা মিস করেন না। নেক্সট দিনে আমাদের সম্ভবত কে কোশ্চেন করছিলেন, উনি বলছিলেন যে এটা নেক্সট সেশনে আছে। ঠিক আছে, with that note I like to conclude today's session. Hopefully you will join next class and we will meet again. আমরা নেক্সট দিনে ইনশাল্লাহ করবো এটা। আজকে ইনকাম স্টেটমেন্ট শেষ করলাম, আমি এখানে শেষ করতে চাচ্ছি আজকের ক্লাসটা। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।